way to sell yourself to others is fast. To sell the others to yourself. Do you know what does it mean? Do you have any idea? Okay, let's start with that. It suggests that to perfectly and innovatively present yourself to others, you should first think about the values, about the you have to understand them, and you have to appreciate them. Their needs, their aspirations, and their prospects. So, আজকে আমার চকে আমি আসলে বলবো যে তুমি কিভাবে নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে সেল করছো। স্যার কি বলেছিল নিজেকে সেল করা নাকি কি সেল করবা? তোমার স্কিল, মানে আমাদের যা স্কিলস আছে, এতক্ষণ অনেক স্কিলস নিয়ে অনেক কথা হয়েছে। আমার কথাগুলো কিছুটা রিলেভেন্ট হবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। তার মানে কথাটা এই হচ্ছে যে আমি আমার স্কিলটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করব, এমন ভাবে আমি তাদেরকে বুঝাবো, দ্যাট মিন্স দ্য এসওপি অ্যাকচুয়ালি কে দেখে? দ্য অ্যাডমিশন কমিটি। The admission committee will observe your SOP, will find out the key points here, what's about your skills, your goals, your interests, everything. এই এভরিথিং তোমাকে 1 or 2 পেজের মধ্যে দেখতে দাও। তো তার মানে তোমাকে খুব প্রপার ওয়েতে, ইন ফর্মাল ওয়েতে তোমাকে প্রেজেন্ট করতে হবে তোমার স্কিলগুলোকে। স্যার যেভাবে স্কিলসগুলো বললেন সেগুলোকে বলা যাবে না যে আমি ভাইয়ের সাথে 10 মিনিট দাঁড়িয়ে ডেটা কালেকশন করেছি, এরকম না বিষয়টা, বাট এটা একটু ইনোভেটিভ ওয়ে। স্যার এটা বলেও দিয়েছে যে তোমার একটা লিটল বিট ইনিশিয়াল এক্সপেরিয়েন্স আছে। তো আমার সরি একটু পিছনে। সো আমার টকটা আসলে 3টা সেকশনে আমি ভাগ করেছি। তো মেইনলি ইন্ট্রোডাকশন, এবং এখানে আমাদের কি কি পয়েন্টস কনসিডার করতে হবে, এবং আমাদের জানতে হবে আসলে এসওপিটা রিজেক্ট হয় কেন, বা কি কি কারণে এই রিজেকশনস গুলো আছে। এটার মধ্যে আমরা কি কি ডোজ করব, কি কি ডোন্টস করব, এগুলো আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব, বাট একটু শর্ট ওয়েতে, যেহেতু টাইম একটু মানে এখানে টাইম বাউন্ড একটা লেকচার হবে। ওকে, আমরা কি জানি আসলে এসওপি কি? Statement of purpose. That means what you want to state or say towards the admission committee. আমি একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কি বলবো আমরা? এটার জন্য আমাকে কি কি জিনিস, কি ওয়ার্ডস বা কি জিনিসগুলোকে আমাকে প্রেজেন্ট করতে হবে, একটু ভাবি। অনেকে স্লাইডের দিকে চোখ দিয়ে আর চোখে দেখতেছে, চোখের মাসলগুলো কাজ হচ্ছে, বাট একটু ব্রেনটাকে কাজ করাই যে কি কি হতে পারে এখানে, আমি আমাকে কিভাবে সেভ করব, কি আছে এমন একটা, দুইটা চোখ আছে, মুখ আছে, নাক আছে, এগুলো এখানে আমাকে স্পেশালাইজড ওয়েতে এখানে বের করে আনতে হবে যে আমি আসলে এখানে কি প্রেজেন্ট করব। এটা আসলে if you say that SOP is a letter, এই লেটারটা কি করে? It outlines your actual interest to study abroad. তুমি বিদেশে পড়তে যেতে চাচ্ছ, এই ইন্টারেস্টটা শো করছে। এটা তোমাকে বোঝাচ্ছে it will express your academic and professional skills or qualifications that you have, and it will also outline the actual benefits or the, you can say, এটা যে তুমি গুরুত্বটা বহন করবে, যে ভ্যালু এডিশন করবে উইদিন দিস প্রোগ্রাম, সেটাকে এক্সপ্রেস করে। এখন প্রথম ইন্টারেস্ট আমরা জানি যে আমি ইন্টারেস্টেড, যেতে চাই, তাই তো? আমি পড়তে চাই, আমি পিএইচডি বা এমএস ডিগ্রিটা করতে চাই। দেন তুমি বলছো যে হ্যাঁ, এটা করার জন্য আমার এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এই সিজিপি আছে আমার, এন্ড দেন আমার ইকুয়ালিটিস গুলো আছে, ল্যাব ওয়ার্ক জানি, আমি এটা জানি, ওটা জানি, অনেক কিছু, আমি গান জানি, নাচ জানি, এগুলো যদিও এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট একটা মোর প্রফেশনাল ওয়েতে। আমি এর পরের স্লাইডে আরেকটু ডিটেইল করব। আরেকটা কি বলছে? তোমার ভ্যালু এডিশন। তুমি কিভাবে ভ্যালু অ্যাড করবা? কিভাবে ভ্যালু অ্যাড করবো? আমি তো একটা প্রোডাক্ট তখন, না এই আমাকে নেন, আমাকে নেন, আপনি নেন, আমাকে নেন, আপনি, আমার এটা আছে, আমি ওটা করে দিব, আপনার নেন না আমাকে, তাই তো? আমাকে সেল করছি আমি। সো দ্যাটস দ্য মেইন, তোমাকে দেখাতে হবে যে আমার এই স্কিলস গুলো আছে, আমি আপনার, আমি মোর কম্পিটেন্ট দেন দ্য আদার্স, আমি এখানে আপনাকে সার্ভ করতে পারছি। তো এই জিনিসগুলোকে ও আসলে কভার করবে এই স্টেটমেন্ট অফ পারপাস, দ্যাট মিন্স এসওপি। ওকে, নেক্সট যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় খুব কমনলি বলে থাকি যে ইটস আ সামারি অফ ইওর কোয়ালিফিকেশন।
অনেকে বলবে যে এসওপিটা হচ্ছে আমার কোয়ালিফিকেশনসের একটা সামারি, কিন্তু এটা অন্যদিকে যদি তুমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো, এটা একটা কম্পেলিং ন্যারেটিভ অ্যাকচুয়ালি, যেখানে বলা হচ্ছে, যেখানে যেটা কানেক্ট করছে তোমার যে গোলস গুলো আছে, যে আমি এটা হতে চাই, আমি এটা হব, আমি এটা করব, এই গোলস গুলোকে কানেক্ট করবে কার সাথে? উইথ দ্য ভিশন অফ দ্য ইউনিভার্সিটি, দ্যাটস আওয়ার রিসার্চ ইনস্টিটিউশন। কারণ একটা ইউনিভার্সিটি তোমাকে পিক করবে কেন? ও কিভাবে বেনিফিটেড হবে? কিভাবে? সে একটা প্রোডাক্ট কিনলো, কেনার পরে সেটা কারো রিপেয়ার চিপের যা যা করার করবে, তাই না? তোমাকে ট্রেন আপ করাবে, তোমাকে আরো এক্সপার্টিস করে যা তুমি চলে যাও। এখন সেখানে তুমি কি করবা? সেই ভ্যালু অ্যাডিশনটা করবা কিভাবে? ওয়ার্ল্ডকে সার্ভ করে। তুমি একটা ইনস্টিটিউশনের চাকরি নিবা, অথবা তুমি তোমার দেশে ফিরে একটা জব স্টার্ট করবা, অথবা একটা ইনস্টিটিউশনে যাবা। কারণ আমার সাথে কি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিউটি, আমি পিএইচডি করে আছি, আমার পেছনে কিন্তু ছাপ্পা লেগে গেছে, তাই না? আমি বাওয়ের গ্রাজুয়েট, আমার পিছনে ছাপ্পা লেগে গেছে, ঠিক আছে? আমি এখন বিএসএমআরও বা গাও যেটাই বলো, এটা এখানকার টিচার, এটাও কিন্তু ছাপ্পা লেগে গেছে, অনেকগুলো ছাপ্পা লাগছে পিঠে, না? তো এটাই হচ্ছে ভ্যালু এডিশন। বাও এখন যদি খুঁজে বের করে যে তার গ্রাজুয়েটরা কোথায় আছে, তাহলে খুঁজে এখানে এসে দেখবে যে এই একটা বান্দা পাইছে, ওই একটা বান্দা পাইছে, তাহলে ওরা বলবে যে এতগুলো গ্রাজুয়েটকে আমরা দিয়েছি, তারা ফিল্ডে এইভাবে কাজ করছে। দ্যাট মিন্স দ্যাটস দ্য ভ্যালু এডিশন। ওকে, আরেকটু সহজ করে বলি, যদি এটাকে আমি বলি যেটা ইটস আ মিরর ইমেজ অফ ইউর পাস্ট, ইউর প্রেজেন্ট অ্যান্ড ইউর ফিউচার। জাস্ট মিরর ইমেজ অফ দিস 3 পয়েন্টস। তার মানে কি? আমি কি ছিলাম, আমি কি আছি বর্তমানে, কি করছি, এবং আমি কি করব, এই জাস্ট 3টা জিনিস যদি মাথায় রাখো, তাহলে বুঝতে পারবো আমি কিভাবে এসপিটা স্টার্ট আপ। ঠিক আছে? ওকে, এখানে আরেকটা কনফিউশন চলে আসে। এসপি তো বুঝলাম স্যার, হোয়াট ইজ পিএস? পিএস আমি তো বুঝি না পিএস। দ্য পার্সোনাল স্টেটমেন্ট, এটা কি? এখন এটা আরেকটা প্রশ্ন চলে আসে। কিছু কিছু গ্র্যাজুয়েট স্কুল পার্টিকুলার কান্ট্রিতে ওরা পার্সোনাল স্টেটমেন্টে চায়। তো এখানে তোমাদের বেসিক পার্থক্যটি একটু জেনে নেওয়াটা ভালো। এটা যদি ফার্স্ট পয়েন্টে যদি বলো, তাহলে আমি বলবো স্টেটমেন্ট অফ পারপাস ইজ মোর ফর্মাল। ঠিক আছে? তুমি কাকে লিখছো এটা? অ্যাডমিশন কমিটিকে লিখছো, ওখানে এক্সপার্টরা বসবে, বসে কাটাছেড়া চুলছেড়া বিশ্লেষণ করবে, 10টা 20টা 100 200 400 হাজারগুলো অ্যাপ্লিকেশন আসছে, তোমারটা তুলে নিয়ে আসবে। ঠিক আছে? সো এটা একটু মোর ফর্মাল। আর পার্সোনাল স্টেটমেন্টে এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে যে এটা একটু ইনফর্মাল টাইপের, এবং এটার মধ্যে দেখো কি বলছে। In case of SOP, it will more focused about the academic and professional background. That means the professions এখানে আছে। তুমি এখন বলতে পারো যে স্যার আমি তো কোনো প্রফেশনাল জবে নাই, এখন কি করব? ওই যে সাবজেক্ট টেকনিক্স গুলো বললো, তুমি কি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারো না তোমার মাস্টার্সে? পারো তো, যারা মাস্টার্স করছো। ঠিক আছে? অথবা যারা আন্ডার গ্রাজুয়েটে আছো, যে দেখা যাচ্ছে যে কোনো বড় ভাই বা আপুর রিসার্চের সাথে জড়িত, কোনো স্যারের রিসার্চের সাথে জড়িত আছে, তখন বলবা যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে তাদেরকে বলে নিয়ে করবা যে এটা করছে। এখানে তোমার অবশ্যই অ্যাকমপ্লিশমেন্ট গুলো থাকবে, তোমাদের গোলস থাকবে, এবং হাউ ইউ আর এ গুড ফিট। তোমাকে সবসময় একটা কম্পারিজন করে যেতে হবে যে কেন তুমি আর 10 জন থেকে আলাদা। ঠিক আছে? Whereas in case of personal statement, এখানে জাস্ট কিছু সিম্পল ভাবে বলবে যে why you want to study, তুমি কেন স্টাডি করতে চাও। তখন বলবা যে আমার বড় ভাই পড়াশোনা করে গেছে বিশ্ববিদ্যালয়ে, আমার একটু পড়ার শখ জাগছে, তাই না? এর জন্য একটু হায়ার স্টাডি করতে চাই। What motivated you? ওই যে আমার বড় ভাই বলছিলাম যে এই আমারে মোটিভেট করছে। ঠিক আছে? আসলে সেরকম না, এখানে খুব ইনফর্মাল হলেও একটু কিছুটা ফর্মাল ফ্লেভার তোমাকে একটু স্পাইস আপ করতে হবে, যেটা আলটিমেটলি ইনক্লুড করবে পার্সোনাল এক্সপেরিয়েন্সেস। তোমার কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, জব রিলেটেড হোক বা তোমার গ্রাজুয়েশন হোক বা আদার্স কোনো কিছু কোর্স হোক, তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করছো। তুমি তো আর একবারে স্মুথলি আসলে, তাই না? সবার লাইফ তো এক না, তাই তো? হাতের 5 আঙ্গুল এক না, সিম্পল। এন্ড অ্যাকমপ্লিশমেন্ট গুলো কি ছিল এখানে? তোমার অ্যাকমপ্লিশমেন্ট গুলোর মধ্যে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো, তুমি খেলতে পারো, এগুলো কিন্তু পজিটিভ ওয়েতে নেওয়া হয়। ঠিক আছে? সো একটু ডিফারেন্ট, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। আর আরেকটা জিনিস ডিফারেন্সটা আসছে, এটা ওয়ার্ড কাউন্ট। বিশেষ করে এসওপিটা তোমাকে লিমিটস করে দেয় যে উইদিন 100 to 1500 ওয়ার্ডস এর মধ্যে, or they will say that it must be in one page,
with 3 paragraphs. It must be on 2 pages, not exceeding 6 paragraphs. তাহলে আমাকে আরেকটা জিনিস করতে হবে এসপির জন্য, আমি সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখব what are the rules over there. Clear? Then, in case of personal statement, it's not a defined rule, but just express yourself. These are the key points here, and it may be 500 to 800 words. So maybe 1 page or maybe 1.5 page should be fine. আমি একটু পেজ ফন্টিং বা সাইজিং নিয়ে বলবো যে টাইমস নিউ রোমান ইজ দ্য বেস্ট। 1.5 to 2 ইঞ্চ আমরা যে গ্যাপটা রাখি লাইন স্পেসিং, এটা রাখাটা ওকে, জাস্টিফাইড থাকবে, এই জিনিসগুলো রাখলে ইটস ওকে। তখন দেখবে যে অটোমেটিক্যালি 2 পেজ বা 1.5 পেজ 1.5 পেজ চলে যাচ্ছে। সো প্রথমে এটা আসলে এসওপিটা একদিনের জিনিস না, মিনিমাম তুমি যদি পোটেন্ট কোনো ইউনিভার্সিটির জন্য যেতে চাও তাহলে তোমাকে মিনিমাম 3 to 4 মান্থস আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, হয়তোবা চিঠি লিখছো, ছেড়ে ফেলে দিচ্ছ 2 লাইন দিয়ে, আবার শুরু করলা, আবার ছেড়ে ফেলে দিচ্ছ, তাই না? চিঠিতে একেবারে পায়েল হয়ে গেছে রুম, বিষয়টা কিছুটা এরকম। এই চিঠি লেখাটা তো চলবে তোমার মাথায়, তুমি ডিসকাস করবা, নিজে নিজে ভাববা, তোমার আয়নার সামনে গিয়ে দাঁড়াবা যে আসলে আমি কি এটা বলতেছি, আসলে এটা কি ঠিক বললাম, ঠিকভাবে প্রেজেন্ট করলাম। কারণ তোমার একটা ইনফর্মাল ইন্ডিকেশন তোমাকে 1000 জনের পিছনে ফেলে দিতে পারে। ক্লিয়ার? সো এর আগে জন্য তোমাকে কিছু ব্রেইনস্টর্মিং করতে হবে, আমি নিজে নিজে ভাবতে হবে, কাটাছেঁড়া চুলচেরা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করবা কিভাবে, আমি যদিও কি পয়েন্টস গুলো বলে দিচ্ছি। বিশ্লেষণ করবা প্রথমত ওই যে একই জিনিস, যে আমি হয়তোবা এখন অ্যাগ্রোনমিতে আছি, আমি এখন প্ল্যান্ট প্যাথোলজি ট্র্যাকে যেতে যাচ্ছি। ধরো একটা হায়ার স্টাডিজে তুমি প্ল্যান্ট প্যাথোলজির আন্ডারে করতে চাচ্ছ, ক্লিয়ার? তুমি ওখানে কোনো না কোনো কিছু একটা ইন্টারেস্টেড পেয়েছো। তাহলে প্রথম প্রশ্নটা হবে, আমি একজন অ্যাগ্রোনমিস্ট, why should I choose the plant pathology? কেন আমি এটা চুজ করলাম, কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? তোমার স্যার দিবে? তোমার বড় ভাই দিবে? তোমাকে আনসারটা দিতে হবে। দ্যাট মিন্স তুমি আগে নিজেকে নিজে প্রশ্ন করো, তোমাকে নিজেকে কোশ্চেন করতে হবে একের পর এক, কেন আমি প্ল্যান্ট প্যাথোলজি, কেন আমি অ্যাগ্রোনমিতে যাচ্ছি না। তখন তোমার প্রশ্ন মন থেকে চলে আসবে, প্ল্যান্ট প্যাথোলজি এই জিনিসটা আমাকে খুব ট্রিগার করেছে, এটা আমি খুব ইন্টারেস্টেড, আমি খুবই মজা পেয়েছি। রিসার্চের একটা জিনিস হচ্ছে অবশ্যই তোমার মজা পেতে হবে, ঠিক আছে? আমি যখন, আমার ইচ্ছা ছিল বুয়েটে পড়বো, ইঞ্জিনিয়ার হবো আর কি। আমার বোন ডাক্তার, বাপ্পার একটা ইচ্ছা থাকেই, একটা ডাক্তার বানাবো, একটা ইঞ্জিনিয়ার বানাবো, এই টাইপের আর কি, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলা সিনেমার মতো হয়ে আসতেছে। তো ফরচুনেটলি আনফরচুনেটলি আমি পাইনি। ফর্ম তুললাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জীবনে নামই শুনিনি। ওখানে আবার নাকি আবার গরুর ডাক্তারি পড়ানো হয়, এটাও তো শুনি না, গরুর আবার ডাক্তার আছে। বন্ধুদের সাথে গিয়া হুজুরকে তুলে ফেলছি, ফর্ম পরীক্ষা দিয়ে ফেলছি, চান্স হয়ে গেছে, খাইছে, এখন কি করি। এদিক দা বোন ফোন দিয়া বলতেছে, তুই তো চান্স পাইলি গরুর ডাক্তারিতে, তুই পরের বার চেষ্টা কর। খুব ইগোতে লেগে গেছে, এত ইগোতে লাগছে, মানে গাটা খুব গরম হয়ে গেছে, না এটা কঠোর জবাব দিতে হবে। তখন বললাম যে আমি কোনো সেকেন্ড টাইম বুঝি না, যেটা পড়তে আসছি এটাই পড়বো, দেখা যাক, তুমি ডাক্তার হও, আমি দেখি গরুর ডাক্তার হয়ে কি করতে পারি। এটা কিন্তু খুব রিয়াল ঘটনা, আমার কিন্তু বানানো কোনো কথা বলছি না, যদিও একটু র ভাষায় বলছি, কিন্তু ঘটনাটা এরকম। সেই গরুর ডাক্তার আজ আমাকে এখানে এনে দাঁড় করাইছে, ঠিক আছে? সো ইটস অ্যান অ্যাচিভমেন্ট, বুঝতে পারছো? সো এখান থেকে তোমাকে মনে রাখতে হবে এখন কেন আসলো, কারণ আমি এটা যতই পড়েছি ততই এটার মধ্যে আমি নিজেকে ফিল করছি, আমি ইন্টারেস্ট পেয়েছি। তোমরা যে চাপ খাচ্ছ, যা চাপ দেওয়া হচ্ছে টার্মে, যেভাবে দিচ্ছি, এত এত সুন্দর করে নোট শিট আমরা পেতাম না। ওই লাইব্রেরি থেকে খুঁজায় বের করে আনতাম, অমুক বড় ভাই নোট করছে, এটা খুঁজে আনতাম, প্রিন্ট করতাম, দেখতাম, সামারি করে দেন। আমরা এই পর্যন্ত অনেক প্রেশার নিতে হয়েছে ওই সেমিস্টার সিস্টেমে। তো তারপর তো কম্পিটিশন আছে। তো যখন থার্ড ইয়ারের দিকে গেলাম তখন আমি সার্জারির দিকে আমার মনোনিবেশ হলো, আমার এটা দেখে খুব মজা লাগতো। মানে সার্জারি দেখলে কেন জানি মনে হচ্ছে আপন আপন, কিন্তু ভয়ের কারণ হচ্ছে যতই অপারেশন দেখতে যেতাম, রক্ত দেখতাম আর আমার মাথায় এরকম ঘুরতো, পিছনের দিকে তাকাইতাম, বের হয়ে যেতাম। এটা তো বিপদে পড়ে গেলাম, আমি কি করি, আমার তো এটা পছন্দ, আমার তো এখান থেকে যেতেও চাচ্ছি না, কি করা যায়। আমার ডাক্তার বোনকে ফোন দিলাম, দিদি আমার তো এই অবস্থা, আমার তো মন প্রাণ সার্জারি, কিন্তু আমি রক্ত দেখলে মাথা ঘোরায়, কি করি?
তখন আরো হ্যাংলা পাতলা ছিলাম, ঠিক আছে? আমাকে দেখলে হয়তো মনে হতো যে সেনেগাল থেকে দরিদ্র পীড়িত একটা ফ্যামিলি থেকে আসছি। এটা চোখ দেখা যেত আর দাঁত তো আছেই চকচকা, দূর থেকে দেখা দিত। তো তখন আমাকে বললো যে তুই খাওয়া দাওয়া করবি ভালো করে, ভরপেট খাবি, ভালো করে পানি খাবি, খেয়ে তারপরে তুই দেখ অপারেশন দেখ কাজ করে কিনা। কেন তোর? তখন আমি মনে করলাম যে না, আমি এই দুইটা টপিকস নিয়ে থাকবো বা এই এরিয়াতে রিজেনারেশন নিয়ে থাকবো। তখন এক্সপ্লেইন করা শুরু করলাম কোন কোন প্রফেসর আছে এই জিনিসগুলো কাজ করতেছে। প্রথমে অবশ্যই তোমাকে, আমিও যাব তোমাদের সাথেই, কান্ট্রি চুজ করতে হচ্ছে, দেন ইউনিভার্সিটি, দেন গ্রুপ, দেন প্রফেসরস, এভরিথিং। সো এই কোশ্চেন গুলো করে তোমাকে বের করে আনতে হবে যে কোন জিনিসটা তোমাকে স্পার্ক করেছে তোমার লাইফে, যেটা তোমাকে একটা সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে নিয়ে গেছে, যেটা তোমাকে একটা এরিয়া থেকে আরেক এরিয়াতে ড্রাস্টিক চেঞ্জ করে দিয়েছে। তখন তুমি রিলেট করবা যে এটা আসলে কেন আমার দরকার, আমি এই যে কোর্সটা করব, এই পিএইচডি বলো, এমএস বলো বা হায়ার স্টাডিজ করব, কেন দরকার? এটা কিসের সাথে রিলেটেড? এই ডিগ্রিটা, এই হায়ার স্টাডিজটা কেন করি, কেন? এটা তো আছে, টাকা পয়সা তো লাগবেই না, ক্যারিয়ার একটা বিষয় আছে, তারপরে এই টাকা দিয়ে ফ্যামিলি চালানো, আরো কত কিছু, এটার সাথে আর রিসার্চ জড়িত। সো এই জিনিসগুলো আমরা আস্তে 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 করে লিস্ট করি। আমার টাকা দরকার, 1 2, আমার বিয়ে করব, ফ্যামিলি চালাতে হবে, 3, এরকম করে লিস্ট করি। সিলি সিলি ম্যাটারস গুলোকে আমরা লিস্ট করি, পরে সামারাইজ করব, সমস্যা নেই। হোয়াট ডু আই এক্সপেক্ট, এখান থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি, যে আমি আসলে এটা দিয়ে, এই ডিগ্রিটা দিয়ে আমি কি করব। দেন এই কয়েকটা কোশ্চেন আসবে, তারপরে ভাববো যে আমি আসলে কোথায় যাব, কোন ইউনিভার্সিটিতে যাব, আমি কি ইউএসএ যাব, না আমি অস্ট্রেলিয়া যাব, না আমি চায়নাতেই করে আসবো, নাকি বাংলাদেশই ভালো হবে আমার জন্য, খাবো দাবো, শ্বশুর বাড়ি খাবার টাবার খাবো, কোনো সমস্যা নেই, বাসার পাশে, আচ্ছা ডিগ্রি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, সব ওকে। এই কোশ্চেন গুলো আসবে তোমাদের মাথায়। এখন যখন তুমি বলবা না আমি ইউএসএ তে যেতে চাই, না আমি অস্ট্রেলিয়া যেতে চাচ্ছি, তাহলে উত্তরগুলো কার কাছে আছে? তোমার কাছে। সব কোশ্চেনের আনসার কিন্তু তোমার কাছে আছে। এই আনসার গুলোই ওই শীটে লিখবা, কিন্তু একটু ফর্মাল ওয়েতে লিখতে হবে। আসি টেকনিক্স গুলোতে। তার পরবর্তীতে তুমি চিন্তা করতে পারো যে আমি এটা কোর্স করার পরে আমি কোথায় যাব, 10 বছর পরে আমি কোথায় থাকবো, 5 বছর পরে আমি কোথায় থাকবো। এই জিনিসগুলো তোমাকে ফোরসি করতে হবে, ভবিষ্যৎটা দেখতে হবে। দেন ওই ভ্যালুটা আসছে, কিভাবে তুমি ভ্যালু অ্যাড করবা। এই কোশ্চেন গুলো করে অনেকগুলো ড্রাফট করে ফেলো, 1 2 3 4 করে লিস্ট করে ফেলো। ওকে, দেন আমরা আস্তে আস্তে এগুলোকে স্প্রিং করতে থাকবো। অ্যাকচুয়ালি যদি আমি বলি এসওপি, তোমরা বোর ফিল করলে বলবা, সিগন্যাল দিবা, আমি আরো শর্ট করে ফেলবো, ঠিক আছে? জাম্প করবো স্লাইড। ওকে, কিছু কিছু পিছনে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বিরক্ত হচ্ছে, তো আমার এলোমেলো হয়ে যায় তখন। ওকে, দেখা যাচ্ছে যদি আমি বলি এটা একটা আসলে গল্প বলা, বাচ্চাদের বলা, বা আমরা যখন বাচ্চাদেরকে গল্প বলি বা মা বাবার কাছ থেকে বা না দাদা দাদি নানা নানির কাছ থেকে যেভাবে যে শুনে আসছো, যদিও এখন সেই ট্রেডিশন নাই, ফেসবুক আছে, অনেক রিলস দেখলে গল্প হয়ে না, একটা একটা করে চেঞ্জ করি, হয়ে যাচ্ছে একটা গল্প। যদি এসওপি কে বলি তাহলে এটা এই দেখা যাচ্ছে যে 3টা 6টা মতো বা 7টার মতো পার্টস নিয়ে কম্বাইন। যদি ব্রডলি আমি বলি, এটা একটা ইন্ট্রোডাকশন, এটা একটা বডি থাকবে আর একটা কনক্লুশন থাকবে। ক্লিয়ার? জাস্ট 3 সেকশন। তো বডিটাকে এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এ ভাগ করছি। ওকে, পার্ট 1, দ্যাট মিন্স ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ট্রোডাকশন। যদি এখন বলি যে ইন্ট্রোডাকশনটা আমি কি লিখবো, ইন্ট্রোডাকশনে তুমি শুরু করবা তোমার চাইল্ডহুড দিয়ে, তুমি ছোটবেলায় কি ছিলা, ওখানে কোনো কিছু ইম্প্যাক্টফুল কিছু ছিল কিনা, যে ছোটবেলায় কারো কথা শুনেছো, বা তোমার দাদা বা নানা ডাক্তার ছিল, বা একটা পার্টিকুলার সাবজেক্টে ছিল, বা একটা পিএইচডি ধারী কেউ ছিল, এরকম জাস্ট সবকিছু কিন্তু তোমার এই ইন্টারেস্টের সাথে রিলেট করতে হবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। আমি এটাও লিস্ট করি, ছোটবেলায় কোনো কি এমন কোনো কিছু ইম্প্যাক্টফুল ছিল যেটা তোমাকে ট্রিগার করেছে পড়াশোনা করতে বা সায়েন্সের দিকে যেতে, এমন কিছু ছিল যেটা তোমাকে ইকোনমিক্স পড়িয়েছে। এই জিনিসগুলো একটু লিস্ট করি, একটু ভাবি, একটা আধো আলো আধো ছায়া রুম করে ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠিক আছে, যে কি হয়েছিল আমার ছোটবেলায়। পার্ট 1 এ আমি যখন যাব তখন আমি বলবো, আচ্ছা গেল, আমি তো আন্ডার গ্রাজুয়েটটা শেষ করছি, আমার কি অ্যাচিভমেন্ট ছিল, আমি কি কোনো মেডেল টেডেল পাইছি নাকি, সেটা খেলাধুলায় হোক, সেটা আদার্স কোন কিছুতেই হোক,
যদি একাডেমিক রিলেটেড যেহেতু আমরা বলছি, অবশ্যই একাডেমিক ওই অ্যাচিভমেন্টস গুলোকে we have to find out, we have to screen out. In case of part 2, you have to mention or explain about your projects. Did you perform any or complete any projects? Yes, if you are a MS student, definitely you have a project. Clear? তাহলে ওই প্রজেক্টটাকে আমি ব্রাঞ্চ করি। এখানে দেখবো যে একটা প্রজেক্টে কিন্তু 2, 3, 4 অথবা বেশি বা কম অবজেক্টিভস থাকে, তাই না? অবজেক্টিভস গুলো আবার রিলেট করে কিভাবে মেথোডলজি ডেভেলপ করেছো বা এই জিনিসগুলো তুমি এটাকে ফ্র্যাকশন করে চিন্তা করতে পারো যে আমি এই প্রজেক্টে এই পার্টে কাজ করেছি, এটা করেছি, এটা করেছি, ডিটেইলিং করো। ইন্টার্নশিপ যদি থাকে, অলরেডি স্যার বলেছেন। ট্রেনিং করেছো কিছু? তোমরা কিছু কিছু মনে হয় আর করেছো না, যারা হয়তোবা মাস্টার্সে বা আন্ডারগ্রাজুয়েটে আমি জানি না কি কি সুযোগ। বেসিক কোনো স্কিলসের যেমন ধরো বেসিক এমএস ওয়ার্ড করেছো? আছে? সেটা দোকান থেকে হোক বা একটা ইনস্টিটিউশন থেকে হোক অথবা তোমার এখান থেকে হয়েছে, আছে? তাহলে কোথা থেকে শিখলা, তাই না? খুঁজে বের করো। সো এই জিনিসগুলো এখানে ইন্ডিকেট করো, শর্ট ফর্মে আনো। ইন পার্ট 2 এখন আমাকে তো অবশ্যই ইউনিভার্সিটি ফিক্স করতে হবে। স্যার বারবার বলছিল আমরা র‍্যাঙ্কিং এ বাংলাদেশের প্রথম, অবশ্যই এটা একটা চয়েস। তো এটা একটা খুবই গুড ইন্ডিকেশন। যখন তুমি তোমাকে প্রশ্ন করবা আমি এই ইউনিভার্সিটিতে কেন, এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কি ভালো লেগেছে আমার, নাকি ইউনিভার্সিটি কোর্সগুলো খুবই অ্যাট্রাকটিভ, নাকি ওখানকার মেয়েরা সুন্দর ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে অপোজিট, জাস্ট ফর ফান, আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, এগুলো হতে পারে। ওখানকার এনভায়রনমেন্টটা একটা ফ্যাক্ট করে, ওই ক্যাম্পাসটা ফ্যাক্ট করে। তোমাদের ক্যাম্পাসটা কত সুন্দর গোছানো, তাই না? এসে একটা মানে একটা ফার্স্ট ইমপ্রেশন, ও ফাইন, তো এখানে তো সবকিছু কনসাইজলি আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, এটা একটা ইমপ্রেশন হতে পারে। মেইনলি তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে কোর্স ওয়ার্ক, সেখানকার ফ্যাকাল্টি বা সেখানকার এনভায়রনমেন্ট। যেমন আমার ক্ষেত্রে ট্রিগার করেছিল, আমি কখনোই ভাবিনি আমি মানে আমার লিস্টেই ছিল না ইউএসএ কে আমি সরিয়ে রাখছি। এটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ, এটা আমার ব্যক্তিগত চিন্তা। কেন কেন যখন আমি নিজেকে প্রশ্ন করছি আমার উত্তরটা মুখে চলে আসছে, আমি এত বিজি লাইফ পছন্দ করি না, মানে এত কম্পিটিশন, এত রাশ আমি পছন্দ করি না। আমি একটু আরামপ্রিয় লোক, কাজ দিলে করতে পারি, বাট এতটা আমাকে এটা করেই ফেলতে হবে, এর সাথে কম্পিটিশন করতে হবে, এরকম না। সো এটা আমার পার্সোনালিটি। আবার ঠান্ডা কাতুরে, আমি মানে ঠান্ডা দেখলে একটু ভয় পাই। এখন ইউএস এর কোথায় যাব, কোন দিকে যাব, সেখানকার ওয়েদার গুলো স্ক্রিনিং করতে হবে, ওই জায়গায় যদি না পাই তাহলে আরেকটা টাফ একটা কন্ডিশনে চলে আসবে, সেডিমেন্টেশন হয়ে যাবে। তো আমি তখন চিন্তা করলাম যে না, আমার একটা ওরকম ট্রপিক্যাল জোন বা রিলেটেড বা এই টাইপের হলে আমার জন্য একটু স্মুথ হয়। তখন আমি ওই প্রথমে কান্ট্রি চুজ করলাম, দেন ইউনিভার্সিটিতে আসলাম। ঠিক আছে? তো এভাবে তোমাদেরকে ভাবতে হবে আমি কি আসলে ওখানে পারফর্ম করতে পারবো কিনা, বা ওই এনভায়রনমেন্টে আমি কতটুকু নিতে পারবো। পার্ট 4 এ তখন তুমি বলবা যে আমার আসলে শর্ট টার্ম গোল হচ্ছে এটা, এক বছরে আমি এতটুকু করবো, দেন লং টার্ম গোল আমার 10 বছর পর বা এই পর্যন্ত আমি এই কাজগুলো করব। কনক্লুশনে এসে কি হবে, আবারও বলবা যে আমি কিছু ভ্যালু এডিশন করছি। কিভাবে করছি আমরা আবারও আসছি। সো যদি আমরা একটু ডিটেইলিং করে যাই ইন্ট্রোডাকশনটাতে, এখন আরেকটু স্ক্রিনিং করে আমি বলবো যে অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি ইন্ট্রোডাকশন কি হবে। যদি একটু আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই, কেউ কি অ্যাড করবা ইন্ট্রোডাকশনটা কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে? বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন অফ ইওর এসওপি, এটা ক্লিয়ার করে দেয় অ্যাডমিশন কমিটিতে যে তুমি আসলে হাইলি ইন্টারেস্টেড এই ইনস্টিটিউশনে আসার জন্য। ঠিক আছে? তো এখানে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ অ্যাটেনশন গ্র্যাবিং হুক। তোমাকে স্টার্টটা করতে হবে এমন একটা ইমপ্রেসিভ ওপেনিং স্টেটমেন্ট দিয়ে যেটা তাদেরকে প্রলুব্ধ করে, অ্যাট্রাক্ট করে। এখন সেগুলো কি হতে পারে? কি হতে পারে? হতে পারে যদি কোনো জীবন থেকে নেওয়া গল্পকে তুমি প্রেজেন্ট করো ফার্স্ট লাইনে। হতে পারে তুমি কোট দিয়ে শুরু করছো, শেক্সপিয়ার এই কথাটা বলছে, আইনস্টাইন এই কথা বলছে। আমরা থাকে না আমাদের লাইফের কিছু রিয়েল লাইফের কিছু সিনারিও থাকে না, আমার কিছু কোট ভালো লাগে, লাগে তো এক একজনের পার্সোনালিটি বেসিসে। তো সেটা দিয়ে স্টার্ট করতে পারো। আরেকটা জিনিস করতে পারো ইন জেনারেলে, যেটা তোমার এক্সপেরিয়েন্স, এবং সেই এক্সপেরিয়েন্সটা অবশ্যই তোমার সাবজেক্ট রিলেটেড। যদি একটু টুকে রাখো ভালো হবে, তোমাদের জন্য ইজি হবে।
স্ক্রিনিং করাটা সহজ হবে এবং দিন শেষে যখন কথা শেষ করবো দেখবো যে কিছু মাথা থাকবে না, ওই কয়েকটা থেকে যাবে। তো আমরা এই কথাগুলো দিয়ে শুরু করতে পারি, তাই না? অনেকে অনেক কমপ্লিকেটেড করে ফেলে যে বাবার সাথে হাতে হাত ধরে ছোটবেলায় হাঁটছিলাম, হঠাৎ করে একটা ইটের সাথে উষ্ঠা খেয়ে পড়ে গিয়ে রক্ত বের হয়ে গেল। সেই রক্ত দেখে মনে হলো এই রক্ত বন্ধ করার কি কোনো ওষুধ আছে? তখন থেকে আমি আমাকে আবিষ্কার করলাম আমি ডাক্তার হব। আমি এমন একটা ঔষধ তৈরি করব যেটা দিয়ে রক্ত বন্ধ হয়ে যাবে। ব্যাড মার্ক, কোনো ভ্যালু এডিশন করবে না, ঠিক আছে? সো আমাকে কোনটা চুজ করতে হবে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যেমন শুরু করেছিলাম একটা শিক্ষিত পরিবারের সদস্য হিসেবে শিক্ষার প্রতি একটা মানে অবিরাম আমার একটা আকর্ষণ ছিল, যার প্রেক্ষিতে আমি নিজেকে একটা সায়েন্টিস্ট হিসেবে ভেবেছি, মানে আমি হব, এটা আমার ফার্স্ট লাইন ছিল, ঠিক আছে? সো এটা কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড যখন ওরা দেখবে বাপ মা কি ছিল, চরিত্র পুরুষ কি ছিল খুঁজে বের করে, তাই তো আসলে তো এরা তো শিক্ষক পরিবারের সন্তান ছেলে, পড়তে চায়, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম, তাহলে আমি একটা গ্রিন টিক পেয়ে গেলাম। ক্লিয়ার? পরবর্তীতে আমি ওই যে স্যার বললো না সেকেন্ড লাইন থেকে শুরু করবা, যে আমি আমার পরিচয় যেটা এখন এখানকার তোমার পরিচয়টা হচ্ছে তোমার একাডেমিক ক্যারিয়ার। তুমি গ্রাজুয়েট করেছো, তুমি অনার্স আন্ডার গ্রাজুয়েট শেষ করেছো, এখন তুমি গ্রাজুয়েশনের জন্য যাচ্ছ, আন্ডার গ্রাজুয়েটে আমার এটা এটা এটা, অবশ্যই এগুলো তোমার কি হতে চাচ্ছ, কোন এরিয়াতে যেতে চাচ্ছ সেটার সাথে সাবজেক্ট রিলেটেড। ক্লিয়ার? যদি সেটা আমি এখন সার্জারি বলি, যে হায়ার স্টাডিজ আমি সার্জারিতে করতে যাচ্ছি, তখন আমার সার্জারি যে কোর্সগুলো ছিল আমি পিক করব, থার্ড ইয়ার থেকে শুরু হয়েছে এটা 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 এটা, তখন আমি বলবো যে জেনারেল সার্জারিতে আমি আউট অফ এত পেয়েছিলাম, মানে ওকে আমাকে এখন ইমপ্রেস করতে হবে, আমাকে এখন বিক্রি করা শুরু করেছে, আমি আমার স্কিল স্টার্ট করেছি। এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, একটু দেখবা বা দেখে নাও টার্গেট করে। অনেকে অনেক সময় বলে বাবা মার পরিচয় দেয়, ভাই বোনের কথা দেয়, এগুলো খুব আদিম যুগের হয়ে যাচ্ছে, এখন আর এগুলো কেউ ধারে না, যেমন আমরা সিভিতে বাপ মা লিখি না, ঠিক আছে? আমি পরিচয়, আমি আই এম দা আইডেন্টিটি, এইভাবে আমরা চিন্তা করি। সো সেক্ষেত্রে এখন এগুলো দেয় না। ইন জেনারেলি তোমরা শুরু করতে পারো যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে এসেছি এবং আমি এই স্টেটমেন্ট অফ পারপাস লিখছি কারণ আমি একটা হায়ার স্টাডি করতে চাই ইউনিভার্সিটিতে, এভাবে দিয়ে একটা স্টার্টআপ শুরু করতে পারো। দেন তুমি তোমার ওই ইনপুট গুলো দেওয়া শুরু করো, যে গ্রেড গুলো আসতেছে। এখানে একটা কথা, কখনোই বলো না যে ইউ আর হার্ড ওয়ার্কিং, ইউ আর প্যাশনেট, ঠিক আছে? Just say how are you and what you did. কিরকম? এক্সাম্পল হিসেবে যদি বলি, তুমি যদি বলো I love science. Science is in my blood. Everywhere I feel science. Don't say like that. এভাবে বলা যাবে না। I worked hard for several hours for pursuing my goal to become a PhD. Don't say like that, okay? এটাও দেওয়া যাবে। Don't start your introduction with platitudes. Platitudes হচ্ছে মামুলি কথা, যেমন হতে পারে এরকম, I want to cure cancer. Knowledge is power. Life is beautiful. Don't say like that. So আমরা এগুলো ইনক্লুড করব না, এগুলো ডিসকার্ডে রাখবো। অনেকে কিন্তু তোমাদের সেন্সগুলো কিন্তু এভাবে আসবে, ওকে আমাকে মানে বুঝাইতে হবে আমার জ্ঞানের কত কারিশমা আমি দিব, সেটার মাধ্যমে ওকে আমি অ্যাট্রাক্ট করব। কিন্তু কি দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে এখানেও কিন্তু ইউ হ্যাভ টু মোর স্পেসিফাই করে। গ্যাপের একটা কথা বলেছি, যে অনেক সময় যে একাডেমিক গ্যাপ থাকে, অনেক সময় অনেকে থাকে যে প্রফেশনাল কিছু গ্যাপ থাকে, সুইচ করে একটা প্রফেশন থেকে আরেকটা ব্যাংকার ছিল, হঠাৎ করে সে রিসার্চ ইনস্টিটিউটে চান্স পেয়েছে, ঢুকে গেছে, এরপর সে রিসার্চ সার্ভিসে যাচ্ছে। সো একটা গ্যাপ, ট্রানজিশনাল পিরিয়ড ছিল মাঝখানে, তাই না? প্রথমে একটা আন্ডার গ্রাজুয়েট এন্ড জব, ব্যাংকার, ইকোনমিক লাইনে সায়েন্স থেকে দেন গো ফর अगेन রিসার্চ এরিয়া। সো এই গ্যাপটা কি ছিল, এই গ্যাপটাকে আমাকে ইন্ডিকেট করতে হবে, আমাকে বলতে হবে, ঠিক আছে? এবং এখানে অবশ্যই তোমাকে জাস্টিফাই করতে হবে এই গ্যাপটা কেন ছিল। ক্লিয়ার? তুমি কি কোনো ফ্যামিলির কারণে প্রেসারে পড়ে জবে ঢুকে গিয়েছিলে, নাকি তোমার ইচ্ছা ছিল না কন্টিনিউ করার বা ওই লাইনে থাকার? এই জিনিসগুলো একটু জাস্টিফাই করতে হবে। এগুলো কিন্তু সব 1 থেকে 2 লাইনের মধ্যে, কারণ আমার ওয়ার্ড লিমিটস করে দেওয়া আছে উইদিন 800 টু 1500 ওয়ার্ডস। ক্লিয়ার? ওকে। প্রিভিয়াস কোনো ইমিগ্রেশন হিস্ট্রি কি আছে? আমি কোনো কোথাও গিয়েছিলাম, ওখানে একটা দোকানে কিনতে গিয়ে ধরা খাইছি, ওখানে ব্যাড রেকর্ড আছে, কিছু রিপোর্ট আছে আমার আছে কিছু, বা আমি গিয়েছি একটা জায়গায়, সেখানে একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছি, আমি গিয়েছি ঘুরতে, ভিজিটরস আমার কিছু আছে, এটাকে আমি ইন্ডিকেট করব। সো এগুলো দিয়ে কি বলে আসলে,
স্যার বললো না যে একটা লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাইড অথবা একটা ভেরিফাইড ইমেল আইডি কতটুকু মিন করে, এগুলো দিয়ে এটাই মিন করে। দ্যাট মিন্স তোমাকে একবার স্ক্রিন করা হয়ে গেছে, তোমার যখন ভিসা বা সামথিং এই জিনিসগুলো এসে যায় তখন তোমার হয়ে গেছে। সো এটা একটা প্ল্যাটফর্মটাকে স্ট্রং করে দেয় তোমার ভ্যালুয়েশনটা, যে ইউ আর জেনুইন ওয়ান। সো ইন্ট্রোডাকশনটা এখানে আরেকটা মজার কথা হচ্ছে, আমরা একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে রিসার্চ আর্টিকেল পড়া বা লেখার ক্ষেত্রে, আমরা কি করি অ্যাবস্ট্রাক্টটা কখন লিখি? সবার শেষে অ্যাবস্ট্রাক্ট করি, ঠিক আছে? তো ঠিক এসওপিতে একটা টেকনিক হচ্ছে, মনে হতে কি গরম লাগতেছে, একটু যদি এসি যদি থাকে নালে হাত পাখা দিয়ে বাতাস টাতাস করো, অনেকের মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ঠান্ডা লাগতেছে। ওকে, সো এখানে আমরা চিন্তা করতে পারি যে ইন্ট্রোডাকশনটা আমি সরিয়ে রাখি, পরে করব, ঠিক আছে? কেন করব আমরা তখন লাস্ট স্লাইডে গিয়ে আমরা বলছি। দেন বডিটাকে আমি একটু কম্পাইল করব, বলেছিলাম পার্ট 1 পার্ট 4 এরকম সেগমেন্ট গুলো আছে, আমি সেগমেন্ট গুলোকে এখন ইন ডিটেইল করে মানে কম্পাইল করে বলবো। এখন যেটা শুরু করবা যে তুমি তোমাকে প্রশ্ন করছো না, করতেছো কন্টিনিউয়াস, তুমি প্রশ্ন করবে আসলে কি এটা আমার দরকার কিনা, এই কোর্সটা আমি যে করব, যে পিএইচডিটা করব বা আমি মাস্টার্স করব, এটা কি আসলে আমার দরকার কিনা, কতটুকু দরকার, সেই প্রশ্নটা করব। এবং সেটা তুমি শো করবা তোমার একটা স্পেসিফিক রিসার্চ এরিয়া এটার সাথে। দেন তোমার প্রফেশনাল, তোমার রিয়ার্স রিকগনিশনস, এই জিনিসগুলো আসবে, যে স্কিলস গুলো আছে এগুলো চলে আসবে। তুমি কোনো সার্টিফাইড কোনো কোর্স করলে সেই কোর্স সার্টিফিকেট গুলো কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে চলে আসবে, এগুলো দিবে। কিন্তু কোনগুলো দিব, আবার প্রশ্ন থেকে যাচ্ছে। আমার যে স্পেসিফাইড এরিয়া অফ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে কানেক্টেড হয় এমন জিনিস আমাকে কম্পিউটার জানতে হবে, তাই না? আমি যেহেতু অ্যাসাইনমেন্টস করব, আমি যেহেতু রাইটিং করব, আমার এটা জানতে হবে। আমার কোনো ল্যাব থাকলে ল্যাবের যে বেসিক যে স্কিলস গুলো, ল্যাবটা মেইনটেইন করা বা এই জিনিসগুলো করা, কালচার করা, এগুলো আমাকে অবশ্যই জানতে হবে। ওটাকে আমি রিলেট করব। তোমার যে কোনো ভলান্টিয়ারিং বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, এবং এটা কি যায় আসলে। যদি তুমি মাস পপুলেশনের সাথে কোনো কাজ করো তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট। যদি পাবলিক হেলথ রিলেটেড কোনো কিছু থাকে তাহলে তোমার যেটা কানেকশন করতে হবে, মাস কমিউনিটির সাথে তোমাকে কানেকশনস করতে হবে, তুমি সেটা কিভাবে করছো সেটা দিয়ে এটা ইমপ্রেশনটা চলে আসবে। এখানে একটা প্রবলেম থাকে, যেটা আমি অলরেডি ক্যারিয়ার পাথ চেঞ্জের কথা বলেছি, সাথে একটা প্রবলেম হচ্ছে যে সবাই তো আর আমরা জ্ঞানী হইতে পারি না, তাই না? সবার গ্রেড তো সিজিপিএ তো একেবারে হাই হয় না, তাই তো? আমরা যদি নিজেদের নিয়ে চিন্তা করি, এটা আমাদের কিন্তু একটা কনফিডেন্স লো করে দেয়, তাই না? আমার ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের সাথে আমার সিজিপিএ কম, একটা টিচার যখন জিজ্ঞেস করে তোমার সিজিপিএ কত, তখন বিষয়টা হয়ে যায় যে তোমার চাকরি করতেছে, তোমার বেতন জিজ্ঞাসা করতেছে, তাই না? একটু ইতস্তত হয় না? এখন যারটা বেশি সে তো আগেই বলে ফেলে স্যার আমার সিজিপিএ এত, তাই না? একটু ফ্রন্ট লাইনে চলে আসে। তো এটা আসলে সবার সিজিপিএ এক হবে এটা আমি বলবো না, তোমাদের অনেকেই লো গ্রেডস থাকবে। এখন লো গ্রেডস কেন আসে যদি আরেকটু সিম্পল ওয়েতে চিন্তা করি। আমি অসুস্থ থাকতে পারি না, আমার এই সময় অসুস্থতা ছিল, আমার হয়তো কেউ খুব রিলেটিভস মারা গেছে, আমি পরীক্ষা দিতে পারিনি, গ্রেড লো আসছে। হতে পারে এরকম যে কি বলে যে আমি পড়ার কোনো কনসেন্ট্রেশন নিতে পারছিলাম না, একটা মেন্টাল কোনো ট্রমা কাজ করছিল আমার মাঝখানে, আমার গ্রেড লো এসেছে। আসতে পারে, আসতে অবশ্যই পারে। এখন তুমি কি আসলে তোমার লো গ্রেডটাকে দিবা, প্রেজেন্ট করবা? কে কে করবো, কে কে করবো না একটু দেখি। কে কে লো গ্রেড প্রেজেন্ট করবা ইন্ট্রোডাকশন বা বডিতে? একটু হাত তুলে আমাকে একটু সায় দাও, কে কে লো গ্রেডটা মেনশন করবা, আর কে কে করবা না পরে দেখতেছি। করবা কে কে? একজন, দুইজন, মাত্র তিনজন, চারজন। হাত ভালো করে উঠে দেখেন, কনফিডেন্স প্রেজেন্ট করবো। কেন করবো? আমার যা আছে তো ওইটাই দেখাইতে হবে, এক্সট্রা তো মানে আলাদা ভাবে কিছু দেখাইতে হবে। ওরে বাবা, কঠিন আছে। সোনার কোঠার লোহার কোঠার গল্প খেলাছে, হ্যাঁ? আমার ওই লোহার কোঠারই চাই, তাই না? আমার ওটাই ছিল। হ্যাঁ, কথাটা সত্যি। কথাটা সত্যি হচ্ছে আমার অবশ্যই লো গ্রেডটা প্রেজেন্ট করতে হবে। অনেকে এটা স্কিপ করতে চায়, অনেক মানে হাই পিচড কথা বলে প্রলুব্ধ করতে চায়, কিন্তু ব্যাগে তো আসলে থলেতে তো কিছু নাই আসলে, তাই না? তো আমি অবশ্যই তোমার এটা ইন্ডিকেট করতে হবে, ইউ হ্যাভ টু, ইউ মাস্ট। কারণ হচ্ছে তোমার সব ডকুমেন্টস তার কাছে আছে।
তোমার ট্রান্সক্রিপ্ট, তোমার সার্টিফিকেট সবকিছু এক খালি দেখবে আর ধরে ফেলবে। আমি এখন এত কম পাইছি, তো আমার ওই সেমিস্টারে আমার নাম্বার কম আসছে, পরবর্তী আবার দিতে হয়েছে হয়তো বা রিপিট টাইপের কিছু, আমি বলি নাই। এখন ওরা দেখে বলবে যে ওতে এটা মেনশন করে, দ্যাট মিন্স ইউ আর showing them you are doing some illegal things, ঠিক আছে? তো এখন আমি প্রেজেন্ট করব, তাহলে আমার চান্স কমে যাবে না? এসওপি ওরা তো সিলেক্ট নাও করতে পারে। এটাই ভাবে আসলে সবাই, যে এখান থেকে উত্তরণের পথ হচ্ছে তোমাকে অবশ্যই যেটা করতে হবে যে হাউ ইউ বাউন্সড ব্যাক, তুমি কিভাবে ফিরে এসেছো, কিভাবে তুমি সেই লো গ্রেডটাকে তুমি ওভারকাম করেছো। ক্লিয়ার? এটা ইট উইল ইন্ডিকেট ইউর রেজিলিয়েন্স, ইউর সার্ভিলেন্স, যে তুমি কতটা স্থিতিস্থাপক, যে ওই খারাপ কন্ডিশনটাকে তুমি ফেস করছো, দেন এটাকে ওভারকাম করে তুমি সামনে এসেছো, এখন তুমি এর উপরে যেতে চাচ্ছ। ইটস এ পজিটিভ ভাইব। ক্লিয়ার? ওকে, সো আমরা অবশ্যই লো গ্রেড থাকলে এটা প্রকাশ করব, সাথে ইট মাস্ট হ্যাভ এ জাস্টিফিকেশন। আমার সাথে আছি? ওকে, দেন আরেকটা মেজর কোশ্চেন, যে আমি কেন এই ইউনিভার্সিটি আমি কেন একটা কান্ট্রিতে যাচ্ছি যেখানে আমার ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড 500 to 600 এর মধ্যে একটা ইউনিভার্সিটি আছে, কেন আমি বিএসএমআরতে করছি না বা কাওয়ে করছি না? আনসার কি? তোমরা তো যাবা না, তোমরা ইউএসএ যাও, অস্ট্রেলিয়া যাও, একটা দাবায় বেড়াবা সারা ওয়ার্ল্ড হাতে নিয়ে, কেন এখানে না? ভালো লাগে না যে প্রেসার দেয় স্যার নাকি? আচ্ছা টুকি এক প্রেসার দেয়, ভালো ফ্যাসিলিটি নেই দুই, অন্য কালচার এক্সপ্লোর করতে চাই। সিকিউরিটি মানে তোমার কোনো সমস্যা, প্রফেসরকে তার জানাইতে হবে সিকিউরিটি নাকি বেটার লিভিং নাই নাকি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আচ্ছা, আর টাকা টাকা এই কথা বলে নাকি? আর কিছু? রেপুটেশন, কেন? যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 500 থেকে 600 সোশ্যাল রেপুটেশন। ওকে, হ্যাঁ, এগুলো আসলে এক একটা পয়েন্ট। এখন আমি কি এগুলো উল্লেখ করব আমার দেশেরটা? আচ্ছা, এটা পরে আসি। আমি আগে আসি, আমি কেন আরেকটা নিজের দেশে থাকার সাপেক্ষেও কেন আমি আরেকটা কান্ট্রিকে চুজ করছি, কেন আমি ওই অস্ট্রেলিয়াতে গেলাম, ঠিক আছে? তাহলে কি করবো তোমরা? পজিটিভ জিনিসগুলো আনতে হবে তো, অস্ট্রেলিয়ান লোকদেরকে অস্ট্রেলিয়া ভালো বুঝাইতে হবে না, আর জায়গা পাইলে না, ওদেরকে বুঝাবে তুমি সেরা, তাই না? আমরা এগুলোই করি আসলে। তো এখানে তোমাকে একটু চুজি হতে হবে, এখানে তোমাকে কিছু হোমওয়ার্ক করতে হবে, তোমাকে ডিজাইন করতে হবে, এটা নিয়ে খেলতে হবে যে আমি কিভাবে দিলে সে খাবে, ঠিক আছে? যদি সহজ ভাষায় বলি, তাহলে তুমি শুরু করে দাও সেই কান্ট্রি রিসার্চ স্ট্যান্ডার্ডটা কোথায়, আমার যে স্পেসিফিক ফিল্ড আছে ওই ফিল্ডে ওই কান্ট্রি কন্ট্রিবিউশন কেমন। ক্লিয়ার? তো এখানে যখন আমরা আমাদের র‍্যাঙ্কিংটা দেখছি 500 থেকে 600, এখানে কিন্তু গ্রেড করা আছে, ওভারঅল র‍্যাঙ্কিং, আর কিছু কিছু সাব ডিভিশন আছে, তারপর রিসার্চ ফ্যাসিলিটিস আছে এখানে। তাহলে এটা তো একটা মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আসছে, তাই না? যে রিসার্চ ফ্যাসিলিটিস কেন, তাহলে ওটার সাথে আমি কিছু ইনফরমেশন বের করে নিয়ে আসি যে এই ফিল্ডে এই কান্ট্রিটা খুব ভালো কাজ করছে, ঠিক আছে? তাহলে আমি এগুলো টুকে রাখি। আমি চিন্তা করতে পারি আমি যে কোর্সটা করতে যাচ্ছি এটা আমাদের দেশে আছে, বাট আমি আমার দেশের কথা এখন বলবো না, আমি ওদের কথাই বলবো, ওই জায়গাটায় ওই কোর্স কতটুকু ইম্প্যাক্টফুল কাজগুলো করছে, ঠিক আছে? কি ধরনের গ্র্যাজুয়েট তারা বের করে আনতেছে, কি ধরনের প্রোডাক্ট আসতেছে বাজারে, তাদের মূল্য কত, বা কতটুকু ইম্প্যাক্টফুল কাজ তারা করছে। এরপরে আরো জিনিসটা আস্তে আস্তে সাদা বলে ফেলছেন অলরেডি, যে নিরাপত্তা, সেফটি একটা ম্যাটার করে। আমি রাত 1টা-2টার সময় আমি ফ্রিলি ঘুরতে পারতেছি, আর এখানে ঘুরতে পারবো কিন্তু কিছু থাকবে না গায়ে, ঠিক আছে? সালপাকা নিয়ে বাসায় ঢুকতে হবে, এরকম একটা ইনসিকিউরিটি থাকে। তো ওখানকার অ্যাডভান্টেজেস গুলো আমরা একটু পজিটিভ ওয়েতে বলবো, যে ওখানে লিভিং স্ট্যান্ডার্ড, মাল্টিকালচারাল, আমরা তো একটা জাস্ট একটা কালচার থেকে আসতেছি না, ওখানে মাল্টিকালচারাল বিভিন্ন দেশে ওখান থেকে শেখার অনেক কিছু আছে, এই ধরনের জিনিসগুলো পিক করবা। এর জন্য আমার ইউএসএটা ভালো, এর জন্য আমার ইউকে বা কানাডা ভালো লাগছে বা অস্ট্রেলিয়া ভালো লাগছে।
ফিনান্সিয়াল অবশ্যই একটা মেজর ডিফারেন্স, কারণ কিছু তুমি আর্নিং করবা, কিছু সেভিং করবা, এটা ইম্পর্টেন্ট। ক্লাইমেট ডিফারেন্স ইজ এ মেজর ফ্যাক্টর, যেটা আমাকে প্রেশারাইজ করেছিল। হাউজিং, জব, সিটি, এই জিনিসগুলো থাকতেছে। একটা শুধু যে রিসার্চ করবা সেটা কিন্তু না। আমরা একটা জিনিস ভুল করে ফেলি, এখন 4 বছর 3 বছর পার করে ফেলছো, শুধু পড়েই যাচ্ছ, তাই না? নিজেকে দেখছো আয়নাতে কখনো? মনে হয় না সুযোগ পেয়েছো? পরীক্ষার সময় তো এটা প্রশ্নই ওঠে। সো এই লাইফটা কিন্তু পার হয়ে যাচ্ছে, তোমার 3 4 5 ইয়ার্স তুমি কিন্তু স্পেন্ড করে ফেলছো, ঠিক আছে? তো ওরা কিন্তু এটা দেখে না। ওরা দেখে যে তুমি 5 দিন কাজ করবা, 2 দিন তুমি ঘুরবা। তোমাদের মনে হয় একটা সেশন হওয়ার কথা ছিল না, যে একটা স্ট্রেস কতটুকু রিসার্চের ক্ষেত্রে নেগেটিভিটি গ্রো করে বা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। হিউজ, কল্পনার বাইরে। তুমি জানো না তোমার কর্টিসল কখন থেকে রিলিজ হচ্ছে, ঠিক আছে? তুমি কন্ট্রোল করতে পারবে না, এই কর্টিসল রিলিজ হইছে না, দাঁড়া আমি একটু মানে ইউ স্ট্রেসে থাকি, ভালো একটা স্ট্রেসে থাকি, ব্যাড স্ট্রেসে না থাকি, এটা তুমি করতে পারবে না। সো ওরা দেখে যে তুমি কিভাবে লাইফটাকে এনজয় করবে, শুধু রিসার্চ না বাকিটা। তাহলে একটা সিটি মানে একটা ভাইব্রেন্ট সিটি থাকতে হবে, ঠিক আছে? একটা ঘোরার জায়গা থাকে, ন্যাচারাল বিউটি থাকতে হবে, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তখন তুমি এগুলোকে ইন্ডিকেট করতে পারো। এটা ক্লাইমেট ভালো লাগে, এবং বিশেষ করে এই যে বিচের পাশে যে রাস্তাটা গেছে, এদিকটা হাঁটলে যে রিফ্রেশমেন্ট, এটাকে আমি খুব মানে ভালো ফিল করি। এতে আমার মেন্টাল একটা রিলিফ দেয়, আমার সবকিছু স্ট্রেস থাকে। তাহলে বুঝবে যে না, তুমি খুব ভালোভাবে রিসার্চ করছো। ওই ইউনিভার্সিটির পাশে যে সাগর আছে না নদী আছে, এটাও তুমি জানো। দ্যাট মিনস এ লট। ক্লিয়ার? ওকে, দেন আমি চলে যাব আরেকটু স্ক্রিনিং এ। আমি কেন ওই দেশের ওই ইউনিভার্সিটিকে চুজ করলাম? ওখানে তো অনেকগুলো শত শত ইউনিভার্সিটি আছে, বা 10 20 30টা আছে। আমি কেন ওই কান্ট্রির ওই ইউনিভার্সিটিটা চুজ করলাম? আবারও তোমাকে আবার কিছু স্ক্রিনিং করতে হবে, এক্সট্রাকশন করতে হবে। এই ক্ষেত্রে দেখবা যে হোয়াটস অ্যাবাউট দ্য স্পেশালিটি অফ দিস ইউনিভার্সিটি, কি স্পেশাল এখানকার। যেমন আমার সময় ক্ষেত্রে আমি করেছিলাম যে আমার ইউনিভার্সিটিটা বের করেছিলাম যে কোন সেক্টরে ভালো কাজ করছে, এবং ওটা ওই বছরে কততম র‍্যাঙ্কিং এ এসেছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু ওটা পুট করেছি। ওকে, তার পরবর্তীতে আমি দেখব যে এটার কোর্সের কোনো স্পেশালিটি আছে কিনা, ইন্ডিকেট করব। এটা ডাইভার্সিটি অফ এনি রিসার্চ এরিয়া আছে কিনা। যদি সেটা ডাইভার্সিফাইড না হয়, যদি একটা পয়েন্টেড হয় বা ফোকাসড হয়, তাহলে কিন্তু সেটা ব্রাঞ্চ ছড়ানো কঠিন হয়ে যাবে। যদি আমরা একটু বেসিক এন্ড মোর অ্যাডভান্স অর ইমপ্লিমেন্টেবল সায়েন্সের কথা বলি, রিসার্চের কথা বলি, বর্তমানে বেসিক সায়েন্সটা কিন্তু বেসিকে রয়ে যাচ্ছে না, এটা কিন্তু ব্রাঞ্চ খুব কম হয়। তুমি একটা ইনডেপথ নলেজ ক্রিয়েট করে তুমি কিছু রিসার্চ করতে পারো। বাট যদি আমি এটাকে অ্যাডভান্স ওয়েতে নিতে চাই, তাহলে আমার কিন্তু একটা ডাইভার্সিফাইড ফিল হতে হয়। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, সেই গরুর ডাক্তার, এখন আমি ইঞ্জিনিয়ারিং কাজ করতেছি, ঠিক আছে? সো আমার এখন ফোকাসড ফিল হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সৃষ্টিকর্তা চাইছে ইঞ্জিনিয়ারে সাপ্পা লাগাইছে। বুঝতে পারছো কথা কোথায় গেছে? তাহলে আমি বায়োমেডিক্যাল মিন্স আমি কিন্তু এখন হিউম্যান ডাক্তারের সাথে রিলেট করতে পারছি, তাই না? তার মানে আমি এখন হিউম্যান ডাক্তারের সাথে কাজ করতে পারবো, গরুটার সাথে তো পাবোই, নিজেই তো গরু একটা, আর সাথে ইঞ্জিনিয়ারকেও নিয়ে আসতে পারবো। নিয়ে এসে এক ছাতার নিচে আমরা ওয়ান হেলথ অ্যাপ্রোচে কাজ করতে পারবো, যেটা বর্তমানে একটা খুবই হট টপিক, তাই না? ওয়ান হেলথ, আমার পশু ভালো আছে, মানুষও ভালো আছে, এবং সবাইকে নিয়ে আমরা ভালো একটা পরিবেশ ক্রিয়েট করতে চাচ্ছি, এই থিমে কাজ করতে চাচ্ছি। তাহলে দেখো, তোমাকে যদি আমি ওই ডাইভার্সিফাইড ফিল্ড চুজ না করে যদি আমি একটু মোর ফোকাসড কুচিতে থাকতাম, তাহলে আমাকে হয়তো বা ল্যাবে থাকতে হতো, বা আরো স্ক্রিনিং হয়ে পয়েন্টেড হয়ে যেতাম, আমার এরিয়াগুলো খুব শর্ট হয়ে আসতো। অবশ্যই সেক্ষেত্রে আরেকটা ইন্ডিকেশন দেখিয়েছিলাম যে ওই কোর্সে কোনো পার্টিকুলার কোনো প্রজেক্ট অ্যাপ্রুভড হয়েছে কিনা। কারণ এই প্রজেক্টগুলো দেখতে হবে কাকে, ওই সুপারভাইজার খুঁজতে হবে, ডিপার্টমেন্ট খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে আমি ওই এরিয়াতে যাচ্ছি, ওখানে কি কি অ্যাচিভমেন্টস। যেমন আমি বলেছিলাম, আমার যে স্পেসিফিক রিসার্চ গ্রুপ তো ছিলই, ফিক্সড ছিল, তার সাথে আমার কথাও হয়েছে, স্কাইপেতে 2-1 কথাও হয়েছে, আমরা একটা প্রজেক্ট নিয়ে ভেবেছি, হ্যাঁ, খুব স্মুথলি যাচ্ছিল, আর খুবই ফ্রেন্ডলি। আমি ওই রিসার্চ গ্রুপ সম্পর্কে তো বলেইছি, পাশে ওর কিছু আদার্স রিসার্চ গ্রুপ ছিল যারা সেই বছরে কিছু অ্যাডভান্স রিসার্চ করেছে, এবং তারা কিছু ফান্ড পেয়েছে, ঠিক আছে? হিউজ অ্যাচিভমেন্টস সেটা তাদের ইউনিভার্সিটি। আমি আমারটা বলার পরে আমি বলছি, তুমি কি জানো তোমার ইউনিভার্সিটির ওই গ্রুপটা এবার এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এবং এটা কি ইন্ডিকেট করে জানো? এটা ইন্ডিকেট করে যে তোমরা রিসার্চে কত এগিয়ে।
আমি আসলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আমি ওখানে যেতেই চাচ্ছি, আমি আর বসে থাকতে পারছি না। ঠিক আছে? সো এই যে একটা আগ্রহ, এই যে একটা তোমার সেন্স, তুমি কিভাবে কিভাবে আনছো? ওই ক্লাইমেট নিয়ে আসলা, নদী সমুদ্র নিয়ে আসলা, নিয়ে এসে আবার কোথায় ঢুকাচ্ছ সবকিছু? নিয়ে আসতেছো কোথায়? তোমার ওই সাবজেক্ট এরিয়াতে, তোমার ওই অ্যাকচুয়াল যে প্ল্যাটফর্ম তুমি যেটা চুজ করেছো সেখানে। আরো কথা বলতে পারো যে কোলাবোরেটিভ রিসার্চ, এটা আরো অ্যাডভান্স বর্তমানে, এবং যেহেতু এই কোর্সটা এখানে আছে, এটার সাথে সাথে এই কোর্সগুলো অফার করা হয় এই প্রোগ্রামে। আমার মনে হয় এটা একটা হিউজ সুযোগ কোলাবোরেশন করার জন্য, যেটা শুধু সায়েন্সটাকে স্প্রেড করবে না, এটা হিউম্যান কাইন্ডের জন্য, ওয়েলবিং এর জন্য হেল্প করবে। এভাবে কিছু রিপ্রেজেন্টেশন হতে পারে। তুমি ক্যারিয়ার অপরচুনিটিস, ফিস এন্ড সাবজেক্টস রিলেটেড কথাগুলো এখানে আনতে পারো। ঠিক আছে? এই সবগুলো জানতে হবে এরকম না, তোমার সাথে যেটা যায়, যেটা তোমার ওয়ার্ক কাউন্টের মধ্যে পড়ে এবং মোর স্পেসিফিক, ফাইন্ড আউট দ্যাট। দেন এগেইন একইভাবে কেন কোর্সে, সেখান থেকে আমরা অবশ্যই পার্টিকুলারলি যে কোর্সগুলো তোমার স্কিলস এর সাথে জড়িত ছিল, স্কিলস এর সাথে কোনগুলো জড়িত ছিল যেটা তুমি কোর্স ওয়ার্ক করে এসেছো আন্ডারগ্রেডে, সেই স্কিলস এর সাথে বর্তমানে কোর্সের কিছু রিলেশন দেখাবা। অবশ্যই কানেকশন থাকতে হবে এই সাবজেক্টের সাথে তোমার ফিউচার গোলে। যদি এগেইন চেঞ্জিং ক্যারিয়ার পাথ যদি থাকে, যদি মনে করো আগে দাও না, তাহলে এখানেও তুমি এটা পুট করতে পারো। ওকে, সো এটা একটা বডির পার্ট, আমরা মেজর পার্টে চলে আসছি। এখন কিছুটা ক্লোজিং এর দিকে যাচ্ছি আমরা এখন। তো ক্লোজিং এর পূর্বে অবশ্যই একটা প্রি ক্লোজিং থাকতে হয়। ঠিক আছে? এবং এখানকার প্রি ক্লোজিংটা কেমন হতে পারে? আমি একটা ক্লোজিং সেশন করব, এসে কি সামারি টেনে দিব, শেষ হইছে, আচ্ছা ধন্যবাদ, যাও বাসায় চলে যাও, সবাই শেষ, মজা পাবা না কিন্তু। এখন যদি আমাকে প্রি ক্লোজিং করতে হয়, তাহলে আমি বলবো যে এই এতক্ষণ আমার পেঁচাল যারা যারা শুনছো, তারা এই এই জিনিসগুলো এখন করতে পারবা, বুঝতে পারবা, জানতে পারবা, এখন বাসায় চলে যাও, ধন্যবাদ সবাইকে। তাহলে হইলো একটা প্রি ক্লোজিং কোন রকম। আমি এখানে কি প্রি ক্লোজিং করব? হোয়াট শুড আই ডু হিয়ার? এখানে তোমাকে ইন্ডিকেট করতে হবে এই কোর্স করার প্রেক্ষিতে আমার কি হবে, আমি কিভাবে বেনিফিটেড হব। আমরা তো সবাই স্বার্থপর, তাই না? নিজের অবশ্যই বেনিফিটের জায়গাটা থেকে আমাদের কিন্তু সবকিছু চিন্তা করি। তা আমি কিভাবে লাভবান হচ্ছি, আমি যাচ্ছি ওখানে কোর্স করছি, ওখানে তোমরা তো হচ্ছই, আমার বিক্রি করে তোমরা তো লাভ করতেছো, কিন্তু আমি তো পার্সোনালি কিভাবে বেনিফিটেড হলাম সেটা ইন্ডিকেট করতে হবে। তখন তুমি বলবা যে কিভাবে তোমার নলেজটা এনহ্যান্সড হয়েছে, কিভাবে তোমার স্কিলস গুলো ডেভেলপ হয়েছে। এখানে সফট স্কিল হতে পারে, তুমি একটা গ্রুপ অফ পিপলের সাথে কাজ করেছো, 10 জন 10 রকম, তাই না? একটা মাস গ্যাদারিং এর সাথে কাজ করেছো, তুমি কনফারেন্স অ্যাটেন্ড করেছো, এই হাজার হাজার চোখগুলো তাকায় আছে। ঠিক আছে? আমার কোনো ভয় নেই, কিন্তু আমি ফিল করি তাকায় আছে। অনেকে আবার যখন ইনিশিয়ালি হাত কাঁপবে, গলা শুকায় যাবে, ঠিক আছে, মাথা নিচু করে থাকবে, নাহলে উপর করে থাকবে, দ্যাট মিন্স কনফিডেন্স চলে গেছে। তো এই জিনিসগুলো মিন করবে তখন তোমাকে, তোমার কি ধরনের স্কিলস গ্রো করেছে, তোমার গ্রুপে তুমি কাজ করেছো। ওখানে কিন্তু বাইরের দেশগুলোতে সুপারভাইজার কিন্তু নামে, যদি সত্যি কথা বলি, ওখানে জাস্ট নামটা। ওর কাছে তুমি যা বলো যে আমার মনে হচ্ছে স্যার এটা টেস্টটা করা দরকার, করো। আবার পর দিন গিয়ে বলে আমার মনে হচ্ছে টেস্টটা কমপ্লিকেটেড হবে, এটা করার প্রয়োজন নেই, এই চেষ্টা করো। যাই বলবো যে স্যার কোনোটাই তো হইলো না, কি করবো, করো। আমার তো কিছুই মাথায় আসতেছে না, করো। দ্যাট মিন্স সে তোমাকে নিয়ে ছেড়ে দিচ্ছে, এখন তুমি কোথায় যাবা, কি করবা। কিন্তু 3 বছর 4 বছর পরে তুমি কিছুই করলে না, স্যারও কিছু বলে না, আরে ঘুরি বেড়াই, এখানে ওখানে যাই, একটা পার্ট টাইম জবও পাইছি, ভালোই আসতেছে টাকা পয়সা, থাক কি আর রিসার্চ করবো। শেষের দিকে থিসিসের রিমাইন্ডার চলে আসলো, ড্রাফট জমা দিতে হবে, রিসার্চের ডেটা দিতে হবে, যা সুপারভাইজারকে কি ব্যাপার তুমি তো কিছু বললো না, আমি তো আসলে কিছু করি। তখন সে বলবে যে আসলে তোমাকে তো আমি চিনতে পারলাম না, ঠিক আছে, তোমার ডেটা কোথায়, হোয়াট ইজ ইউর থিসিস, হোয়াট ইজ ইউর ড্রাফট, তোমাকে সাথে সাথে টার্মিনেট করে। তখন টোটালি অপরিচিত একজন সে। তার মানে তুমি যদি এখন কিছু স্কিলস নিয়ে থাকো, তুমি সাস্টেইন করতে পারবা, এটা ওরা দেখবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার যে সফট স্কিলস গুলো এখন হচ্ছে, এই যে আসছো 10 জন একটা গ্রুপে কাজ করছো, একটা ক্যারিয়ার ক্লাবে কাজ করছো, একটা গ্রো হচ্ছে, বন্ড গ্রো হচ্ছে, তোমরা দেখবে যখন যদি কোনো সোশ্যাল ওয়ার্ক করো, সেখান থেকে কিছু এক্সপেরিয়েন্স গেদার করবা, এগুলো তোমার সফট স্কিল গুলোকে স্ট্রেনথেন করবে। এই জিনিসগুলো তোমাকে তখন ইন্ডিকেট করতে হবে। আমার রিসার্চে আমি বলেছি যে আমি তো কন্ট্রোল সাইড নিয়ে হাঁটুর বিশেষজ্ঞ, হাঁটু নিয়ে কাজ করব,
তো দেখো গরুর ডাক্তার হয়ে মানুষের হাঁটু নিয়ে কাজ করতেছি এখন। তাহলে হাঁটুর কাজ করার পরে আমি কি কি আমার এক্সপিরিয়েন্স হবে, আমি হাঁটু সম্পর্কে জানবো, হাঁটু কত প্রকার, কি কি হাঁটু কি কি ডিজিজ হয়, অমুক তমুক এইসব কিছু, তাই না? তো এইগুলো আমি প্রি ক্লোজিং এ ইন্ডিকেট করবো। আফটার কমপ্লিটিং দিস কোর্স আই উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল রিজন, অর আই উইল বি এবল টু critically think on this specific platform. Clear? আমাকে এটা ইন্ডিকেট করে দিতে হবে। তোমার একাডেমিক স্ট্রেংথ গ্রো করবে, পড়বা, ল্যাব বেস স্কিল তো বাড়বে। আরো কিছু আছে, টিম ওয়ার্কের বিষয়গুলো থাকবে, অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং জিনিসগুলো থাকতেছে। এগুলো তুমি কিছু একটা ইন্ডিকেশন দিয়ে যাবা, সবগুলো বলছি না, যেগুলো যেগুলো দরকার এগুলো একটা ইন্ডিকেশন দিয়ে যাবা, একটা ফ্লেভার লিখে যাবা। এখন আসবো আমরা শেষ করব, যেটাকে এখন শেষের কথা। শেষের কথা খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো এখানে এসওপির একটা, যদি আমি বলি যে ভালো একটা এসওপির কনক্লুশনটা আসলে তিনটা কম্পোনেন্টকে কন্টেইন করে। কি কম্পোনেন্ট? ফার্স্ট বলতেছে যে ইউ হ্যাভ টু রেফার ইউর ইন্ট্রোডাকশন আগে। ইন্ট্রোডাকশনটা আমি একটা ড্রাফট করে রাখছি না, ওটা তো আমি পরে একেবারে ফাইনালাইজ করব, তাই তো? কিন্তু ওখানে তো আমার একটা থিম ছিল, আমার কিভাবে আমি এই লাইনে আসলাম বা কিভাবে আমি এই পর্যন্ত আসবো যাবো, এই ঘটনাগুলো ছিল, সেটাকে আমি একটু ইন্ডিকেট করব রিস্টেটমেন্ট অফ মাই সেন্টেন্স অফ পারপাস। আমার উদ্দেশ্য কি ছিল সেটাকে আমি আবার তাকে মনে করাই দিব, কারণ এত গল্প টল্প বলছি না, ভুলে গেছে তো, শেষে আবার মনে করাই দিব, এই যে তোমার যে বলতেছিলাম ওই যে ওই বিষয়টা মাথায় রেখো। আর আমার তো বলছি আমার ইন্টারেস্ট খুব ভালো এই মানে এই লাইনে রিসার্চ করার। আর আরেকটা বলছিলাম না যে তোমার ইউনিভার্সিটিতে আমার খুব মনে ধরছে, আমি আসলে এই ইউনিভার্সিটিতে যেতে চাই। বিষয়টা হচ্ছে এরকম, দেন তুমি আবার তাকে রিঅ্যাফার্ম করবা যে আমি এই ইউনিভার্সিটিতে আসতে চেয়েছিলাম এবং আমি আসলে এখানে আসতে চাই। ক্লিয়ার? এই তিনটা কি পয়েন্টস মাথায় রাখতে হবে কনক্লুশন লেখার সময়। তো কনক্লুশনটা আসলে এইগুলোকে ইন্ডিকেট করে নিয়ে যায় কোথায়? তোমার গোলস এর সাথে, ফিউচার প্ল্যানস এর সাথে নিয়ে যাবে, এবং তোমার ফিউচার গোলস গুলো কিভাবে তুমি করেছো, সেট করেছো, কিভাবে অ্যাচিভ করেছো বা করবা, এই জিনিসগুলো থাকবে। এরপরে তুমি কি করবা? তুমি তো এখন প্রোডাক্ট, তোমাকে তখন তুমি অলরেডি প্রোডাক্ট হয়ে গেছো, তাদের একটা বাই প্রোডাক্ট হয়ে গেছো। এখন এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটে টিকে থাকবে? তুমি কি কোনো স্টার্টআপ বিজনেস করবা, নাকি কোনো একাডেমিক লাইনে চলে যাবে, নাকি কোনো রিসার্চ লাইনে চলে যাবে, কোনো রিসার্চ ইনস্টিটিউশন? তোমার কি ইচ্ছা এটা তোমাকে মেনশন করতে হবে। আর আরেকটা জিনিস তোমাকে অবশ্যই ওদেরকে উল্লেখ করতে হবে, দেখো যত কথাই বলি না কেন আমার দেশে ফিরতেই হবে। দেশ আমার মন প্রাণ জুড়ে আছে, দেশে আমি ফিরতেই চাই। আসলে স্টুডেন্টরা কি দেশে ফেরার জন্য যায়? এখানে ধাক্কা খায় তো যায় বের হয়ে, তাই না? এটা তো ওরা বোঝে, কিন্তু ওরা আবার চিন্তা করে খুব পজিটিভ ওয়েতে। আমি তোমাকে ইমিগ্রেন্ট হিসেবে আনছি না, আমি তোমাকে এক্সপার্ট করার জন্য নিয়ে আসছি। আমি তোমাকে আমার মার্কেটে বিক্রি করব না, তো আমি তো বিক্রি করবো অন্য মার্কেটে। আমার মার্কেট তো ফুলফিল হয়ে গেছে, তোমাকে আমি অন্য দেশে পাঠাবো, তোমাকে আমি তোমার দেশে দিয়ে খাটাবো, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো যদি কোনো কারণে বলো যে না এখানে এই ডিগ্রি করার পর তোমার এই জায়গায় অনেক রিসার্চ ফ্যাসিলিটি আছে, এখানে জব আছে, আমি এখানেই করবো এবং এখানে আমি স্থায়ী বাসিন্দা হয়ে যাবো, তোমার দেশের জন্য আমি মন প্রাণ জুড়ে কাজ করবো, ঠিক আছে? ও বলবো যে তুমি আইছো ওই দেশ থেকে, ওই দেশের জন্য তোমার চিন্তা নাই, আমার দেশে এসে আমার উপকার করবা, 2 দিন পরে এখান থেকে যে আরেক দেশে বলবা যে আমি ওই দেশে উপকার করবো, তাই না? বিষয়টা দ্যাট মিন্স এই স্ট্রেংথটা তারা পাবে না তোমার কাছ থেকে, এবং তারা এটা চায়ও না যে তোমাকে স্টুডেন্ট ভিসা দিয়ে তোমাকে একটা মানে ওখানকার পার্মানেন্ট রেসিডেন্স করে দিবে। তুমি যদি এই লাইনটা ফলো করে দাও যে আমি ফিরতে হবে, কেন ফিরতে হবে? আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশপ্রেমিক নাকি? একটা পয়েন্ট, ইয়েস, আমার দেশে ফিরতে হবে, আমার ফ্যামিলি এখানে, এবং সেটাকে সার্ভাইভ বা সাপোর্ট করার জন্য আমাকে ফিরতে হবে। ওকে, আমার বাপ দাদার বহুত সম্পত্তি আছে, দেখার কেউ নাই, আমার ফিরতেই হবে। হতে পারে, ইউ হ্যাভ টু মেনশন দ্যাট পয়েন্টস। ইটস এ গুড ইন্ডিকেশন, এবং এটা একটা অ্যাপ্রুভালের একটা মেজর পয়েন্ট, মাথায় রেখো, ঠিক আছে? অনেকে জায়গাটা স্কিপ করে ফেলে, এটা একটু এলোমেলো হয়ে যায়। কারো বেশি ঠান্ডা লাগে বইলো, মনে এসি বাড়ানো আছে হয়তো এখন। আরেকটা জিনিস থাকতেছে যে আমরা কি আসলে সবাই স্কলারশিপ পাই? অনেকে 50% পাওয়া যায়, অনেকে 80% ফুল স্কলারশিপ, 100% স্কলারশিপে যায়। তো যারা স্কলারশিপে পাচ্ছে তার বিষয়টা ফ্যাক্ট আলাদা, বাট ইউ হ্যাভ টু মেনশন ইট, ঠিক আছে? অন ইউর এসওপি যে তুমি একটা স্কলারশিপে এসেছো এবং এটা ফিনান্সিয়াল বা তোমার খাওয়া দাওয়া থাকা খরচ সবকিছু পেয়ার করবে।
যদি না হয়, যদি আমি আমার বাবা মার টাকা পয়সা নিয়ে যাই, তাহলে আমি কিভাবে দিচ্ছি সেটাকে ইন্ডিকেশন থাকতে হবে। যে হয়তো বা প্রথমে ইন্ডিকেশন করবা যে আমি আমার বাবার টাকা দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আমি যাচ্ছি, স্টাডির খরচটা বেয়ার করছি। শেষে এসে আমাকে বলতে হবে যে হ্যাঁ, আমি বলছিলাম না যে আমি লোন নিছি, আমার দেশে এসে লোন পরিশোধ করতে হবে। এটা একটু কানেক্ট করে দিবা, দেখবা যে এটা আরো স্ট্রং হয়ে যাবে, যদি যাদের ক্ষেত্রে লোনস বা এই ধরনের রিলেটেড ফিনান্সিয়াল স্কোর কিছু থাকে। ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ হয়ে গেল, বুঝে গেছি। এখন আমাকে এই জিনিসগুলো নিয়েই আবার স্ক্রিনিং করতে হবে। ড্রাফট তৈরি করব, সেটাকে রিসাইকেল করব, আমি আবার লিখবো। আমার বাক্যটা লিখছি এক জায়গা থেকে স্টার্ট করে, আমি আবার একটু ঘুরে লিখি, এটা কি মজা হয় কিনা। ঠিক আছে? তো এখানে অবশ্যই আমাদের এখানে জ্ঞান দেখানোর কিছু নেই, খুব সিম্পল ওয়েতে প্রেজেন্ট করব। সিম্পল ওয়ার্ডস নিব, ভোকাবুলারি গুলো খুব সিম্পল ভাবে নিব, যেটা চিন্তা করব ওরা একটা কমন পিপল, ওরা আমার টার্মিনোলজি বুঝবে না, ঠিক আছে, আমার সার্জারি বুঝবে না, ঠিক আছে। তাহলে আমাকে ওকে খুব ইজি ভাবে, ইজি ওয়েতে বোঝাতে হবে। গ্রামাটিক্যাল এররস, স্পেলিং মিস্টেকস গুলো অবশ্যই চেক করব, যেটা স্যার বারবার বলছিল, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রুফ রিডিং। ওকে ওকে, এখন এটা লিখছি, প্রথম চিঠি জীবনের, আমার বন্ধুকে দেখাই। তো বন্ধু দেখলো, দেখা ও কি পজিটিভ ওয়েতে দেখবে তোমার চিঠি? ক্রিটিসাইজ করবে, তোমার সেই ক্রিটিসিজমটা দরকার, ঠিক আছে। তুই তো এখানে একবার আমার কথা লিখলি না, বলছি দেখো না আসলে কি আমার ফ্যামিলির কথা লিখবো কিনা, আচ্ছা কি, তখন তোমার মনে হলো এটা মিস করে গেছে, ফ্যামিলির কথা লিখে দিলা, ওর কথা না লিখলে, ওর কথা তো আর লিখতে হবে না, ওটার থেকে মেসেজ পেয়ে তুই এটা এইভাবে দিছিস কেন, আর ওই স্যারটার ভালো লাগে না, ওটা কেন যে তুই দিলি, তখন ওটা নিয়ে তুমি ভাববা যে এখানে কিছু একটা কোশ্চেন মার্ক তৈরি হয়েছে, আমি একটু রিসার্চ করি। ও তুই এই রিসার্চ গ্রুপে যাচ্ছিস, আমি তো দেখছি এই গ্রুপটা খুব একটা ভালো না, এর চেয়ে তুই ওই গ্রুপে যা, ওই গ্রুপটা ভালো, যদি সিমিলার প্ল্যাটফর্মে হয়। আবার ভাব ও কি বোধ ইন্ডিকেট করতেছে, এখানে কি কোনো আমার কোনো গ্যাপস আছে। সো এখান থেকে তুমি আনসার গুলো পেয়ে যাবে খুব সহজে। সিনিয়র্স কে দেখো, টিচার্স কে দেখো, এক্সপার্টস কে দেখো। এক্সপার্টস অনেকে এসওপি এক্সপার্টস আছে, অনলাইনে প্রচুর ড্রাফট আছে। আমি কিন্তু কোনো ড্রাফট নিয়ে আসিনি, কারণ আমি সামারিতে বলবো এটা কেন নিয়ে আসিনি। তো এই ড্রাফট গুলো তুমি চেক করে নাও, গ্যাপ গুলো বের করে আনো। কখনোই একটা ইনকমপ্লিট অথবা মেসি কোনো ড্রাফট করো না, অবশ্যই সেখানে প্রুফরিড করবা, গ্রামার, স্পেলিং, পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, সিনট্যাক্স এগুলো। আমরা একটা দেখেছিলাম যে যদি দাড়ি কমায় দিক সেদিক হয় তাহলে একটু প্রবলেম হয় না, এখানে প্রস্রাব করা নিষেধ না, এরকম না, প্রস্তাব করিবেন 10 টাকা জরিমানা টাইপের এরকম। করিলে 10 টাকা। কমার একটু এদিক সেদিক হওয়ার কারণে হয়ে গেছে, এখানে প্রস্রাব না করিলে 10 টাকা জরিমানা ধরা হবে, ধার্য করা হবে, ঠিক আছে। সো এই কমা দাড়িটাও একটু চেক করে দেখতে হবে যে এটা আমি প্রপার ওয়েতে প্রেজেন্ট করছি কিনা। আমরা তো যখন লিখি ভাবি যে এটাই মনে হয় খুব এক্সপ্রেশন করে হচ্ছে, এটা দেখা যাচ্ছে কমা দাড়ি একটু এদিক সেদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে যাবে আনসার। এখন আমি চলে যাব খুব শর্টলি কেন রিজেক্ট হয়। এত কিছু করলাম, এত ভাবে চেক করলাম, 3-4 বার ড্রাফট, 4-5 বার 10 বার লিখলাম, দিলাম, রিজেক্ট হয়ে গেল। হোয়াট আর দ্য কি পয়েন্টস হিয়ার? ইয়েস, আমি যেটা বলছিলাম যে ইন্ট্রোডাকশনটা আমার উইক ছিল, আমি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারিনি, হাই পিচড কথা বলে গেছি। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, শর্ট ফর্মে ওয়ার্ডস ইউজ করেছি বা ভার্ব ইউজ করেছি। আমি আমার যত এক্সপেরিয়েন্স আছে, বলছিলাম না, লিস্ট করছিলাম না চাইল্ডহুড থেকে, সবগুলো রেখে দিয়েছি ওখানে। এটা একটা রিজেকশনের মেজর কারণ। জেনারেলাইজড এসওপি মানে কি, একটা ফরম্যাট করে রাখছি, একই ফরম্যাটে, খালি এখানে ধান পাট একটু চেঞ্জ করে দিচ্ছি, যেখানে যেখানে যেটা দরকার। এটা আমরা করব না কখনোই, কখনোই কোনো ড্রাফটকে ফলো করবা না। ক্লিয়ার? এটা তোমার কথা, তোমার ভিতর থেকে আসবে, এটা কোয়াইট ডিফারেন্ট। কারণ ওরা থাউজেন্ডস এর উপরে মানে এই ড্রাফট গুলো পাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, আর অনলাইনে একবার চলে গেলে তো এটা চুপ থেকেই যাচ্ছে। ওকে, এটার সাথে কি রিলেট করে? প্লেজারিজম। আর আরেকটা জিনিস বলবো, কখনো কপি করো না। ওরা কিন্তু এই প্লেজারিজম চেক করে যে তুমি এটাকে কপি করেছো কিনা। আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ, আমার যে যে বৈশিষ্ট্যগুলো ছিল আমি সেগুলো বলতে ব্যর্থ হয়েছি বা প্রেজেন্ট করতে পারিনি, আমি ওটা জানি। কি জানো? আমি এটা বলতে পারিনি, কারণ আমি জানি এটা এই পর্যন্ত খুব জেনারেলাইজড ওয়েতে আমি এটাকে প্রেজেন্ট করেছি, তারা আমাকে ধরতে পারেনি। আমরা উইক পয়েন্টস গুলো আমি বলিনি, যে আমি আসলে কি বলে অ্যানালিটিক্যাল স্কিলে একটু উইক ছিলাম, এই রিসার্চ করার পরবর্তীতে আমি এটা কিছুটা স্ট্রেনথ করেছি এবং এটা আমি আর করতে চাই। সো ইট মাস্ট বি কানেক্টেড। মেকিং ইট পার্সোনাল, বেশি পার্সোনাল হয়ে যায়, তখন আমরা কি করি,
নিজের জীবন চরিত বৃত্তান্ত লেখা শুরু করে দিই, হ্যাঁ, অটোবায়োগ্রাফি হয়ে যায়। এটা আমরা করবো না। তো যেখানে বেশি নিজে নিজে আছে তখন আরেকজন এটা চোখে পড়ে যাবে যে তুমি তোমার কথা বেশি এখানে ইন্ডিকেট করেছো বা এই কথাগুলো বলেছো। টেকনিক্যাল টার্মিনোলজি মিস করি আমরা, সেটাকে অবশ্যই মেনশন করতে হবে। কোনো শর্ট ফর্মে বা অ্যাক্রোনিমস আমরা ইউজ করব না। এটাকে যদি করতে চাই বারবার একই অ্যাক্রোনিমস, অবশ্যই একবার এটাকে আমাকে ডিটেইল করে দিতে হবে, ঠিক আছে? হাই পিচ ভোকাবুলারি, যদি আনকমন কিছু ওয়ার্ডস আমরা ইউজ করে থাকি, রিডান্ডেন্ট ইনফরমেশন আছে। এনলাইটেড এসওপি, এনলাইটেড এসওপিটা কি? এটা হতে পারে এরকম, সেই ছোটবেলায় হঠাৎ করে আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, এটা করা যায় কিনা। এভাবে আমরা এসওপি স্টার্ট আপ করবো না, বা এই ধরনের কোনো কিছু এসওপি তে ইন্ডিকেট করবো না। এটাকে বলা হয় আনলাইটেড এসওপি, যেটা প্রিভিয়াস কোনো কিছু একটা প্রাসঙ্গিক হোক অপ্রাসঙ্গিক হোক সেটাকে রিলেট করে আনা, এটা বোঝা যায় খুব সহজে। আন্ডার প্রিভিলেজড কার্ড এসওপি, আন্ডার প্রিভিলেজড কার্ড এসওপি বুঝি আমরা, সেটা হচ্ছে আমার বাপ মা গরিব ছিল, আমি গরিব ঘরের সন্তান, কৃষক ছিলাম, দেশের অবস্থা খুব খারাপ ছিল, ভাত খাওয়ার টাকা নাই, টিউশনি করতাম, সেটাও ছুটে গেল। একটা সাইকেল ছিল, বিক্রি করে কোনো রকমে ঠিক আছি, আজকে পর্যন্ত আসছি। আমি আজকে যদি ওই দেশে যাই, টাকা কামাবো, রিসার্চ করবো, নো, আমরা ওদিকে যাব না। তোমাকে কখনোই ইন্ডিকেট করা যাবে না যে তুমি আন্ডার প্রিভিলেজড, ঠিক আছে? ওয়ার্ড লিমিটটা মেনশন করে ল্যাক অফ রিসার্চ এক্সপেরিয়েন্স, এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে যেতে চাচ্ছ। এটা এখন আরেকটা কথা আমি এখানে বলে রাখি, জানি না পরে স্লাইডে বলবো কি বলবো না, সেটা মনে করানোর জন্য যে আমরা বলেছিলাম না দেশের সমস্যা বলা যাবে না, বা আমরা একটু অ্যাভয়েড করব। এটা এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলবো না যে আমার দেশে রিসার্চের কোনো সুযোগ নেই। আমরা বলবো না আমার ল্যাবে একটা যন্ত্র কেনা ছিল, সেই যন্ত্রটা আমি আসার পর থেকে নষ্ট দেখতেছি, নষ্ট পড়ে আছে। আবার মন টানতেছে না সত্যি কথাটা বলেই ফেলি, প্রেজেন্ট করি। তাহলে কিভাবে করব? আমি দুইটা পয়েন্টই উল্লেখ করতে চাই। তাহলে আমি বলবো যে আমার দেশের রিসার্চ ফ্যাসিলিটিস খুবই কম্পিটিটিভ, সেই কম্পিটিশনে আসলে আমি পেরে উঠতে পারিনি। আমি চিন্তা করছি একটু মোর ডাইভার্স ফিল্ডে যাওয়ার জন্য। এটার জন্য আমি তোমার দেশে আসতে চাচ্ছি, আমার দেশের লিমিটেশনস আছে কিছু। তার মানে আমার দেশে রিসার্চ হচ্ছে, বাইরে কাজ হচ্ছে, তুমি তোমার দেশটাকে প্রেজেন্ট করেছো পজিটিভ ওয়েতে, ওকে। আবার যে ল্যাবের কথা যদি বলি, ওই যন্ত্রটা পড়েছিল, দোষ দিয়ে দিলা ওই রিসার্চ গ্রুপের বা একটা কিছু, এটা করবো না। আমরা বলবো যে আমার ল্যাবে একটা এই মেশিনটা ছিল, আমার রিসার্চের খাতিরে দরকার ছিল, কিন্তু এটা অনেকদিন ধরে মানে কি বলে নট ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো এই প্রেক্ষিতে তখন আমি কি করলাম, আমার রিসার্চ মেথোডলজিটাকে আমি রিডিজাইন করলাম। করলাম কি, ওটা ব্যতি রেখে আমি একটা ডিফারেন্ট মেথোডলজি অ্যাপ্লাই করেছি এবং এটা আমি ক্লিক করেছি, কাজটা আমি খুব সাকসেসফুলি শেষ করেছি। তারপরে তুমি বললা মেশিনটার সমস্যা, বুঝিয়ে দিছো তাকে, কিন্তু ওই মেশিনটা হলে তোমার এই কষ্টটা করতে হতো না। আবার তুমি যখন বললা কষ্টের কথা, এই যে ডিফারেন্ট ওয়েতে থিংক করেছো, এটাকে তোমাকে প্রেজেন্ট করেছি, ইউ আর এ ক্রিটিক্যাল থিঙ্কার, ইউ হ্যাভ এ স্ট্রং অ্যানালাইটিক্যাল স্কিলস। ক্লিয়ার? ও কিন্তু বুঝে যাচ্ছে, অ্যাডমিশন কমিটি কিন্তু এগুলো বুঝে যাচ্ছে তোমার কথা ধরে। তাহলে আমার দেশও ঠিক আছে, আমার রিসার্চ ল্যাবও ঠিক আছে, আমি কাউকে ছোট করিনি। আমি বলেছি আমি এটাকে কিভাবে সেটার ফেস করে রেজিলিয়েন্স গ্রো হয়েছে আমার। ওকে, আমরা ডোজ গুলো বলে ফেলেছি অলরেডি, এটা আমি স্কিপ করতে চাই যে আমি আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাই আমার, এবং অবশ্যই সেটাকে রিভিউ করতে হবে তোমার ডিফারেন্ট মেম্বার্স এর মাধ্যমে, এক্সপার্টস, টিচার্স, ফ্রেন্ডস এটসেট্রা। এখন আমরা কি করব না এটা একটু দেখি, শেষে চলে আসছি। আমরা বলেছি জীবন বৃত্তান্ত লিখবো না, বলেছি ছোটবেলার ড্রিম গুলো বেশি বলবো না। আমরা একটা জিনিস করব না যে আমি আসলে তোমার এখানে পড়তে চাই, আমি আসলে এটা করতে চাই, এটা যে আকাঙ্ক্ষাটা যে আমি প্রকাশ করব, এটা যেন আমি প্রথম থেকে প্রকাশ করি। এটা করতে করতে আমি যেন লাস্ট লাইনে না যাই। তুমি অনেক গল্প বলছো, লাস্ট লাইন লিখছো আমি ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই, এটা যেন না হয়। তুমি প্রথমে একটা ইন্ডিকেশন ইন্ট্রোডাকশনে থাকবে, দেন এটার কানেক্টিং করে করে লাস্টে আবার মেনশন করে দিবে যে আমি এটা চাই। ফিনান্সিয়াল স্ট্রেস বলা যাবে না, আমি ছাকা খেয়েছিলাম, ইমোশনাল কিছু কষ্ট পেয়েছে, পড়তে পারি নাই, বাড়ির কেউ মারা গেছেন, এগুলো আমরা কখনোই মেনশন করবো না, এগুলো মোর পার্সোনাল হয়ে যায়। ক্লিয়ার? ওকে, কমপ্লেইন করা যাবে না, হোম কান্ট্রি ডিসঅ্যাডভান্টেজ বলা যাবে যদি থাকে।
ওই দেশের সম্পর্কে, লাইফস্টাইল সম্পর্কে তোমাকে এত ডিটেল করে বলতে হবে না যে এখানে সিটিটা এত ভালো, এত ভাইব্রেন্ট, খুবই একটা ভালো কান্ট্রি। কখনো কোনো রিসার্চ গ্রুপ বা ইউনিভার্সিটিকে হাই পিচড ওয়েতে প্রেজেন্ট করা যাবে না। ইউ আর দ্য ওয়ার্ল্ডস এক্সপার্ট সায়েন্টিস্ট ওভার দেয়ার, ঠিক আছে? এটা বেস্ট ইউনিভার্সিটি। আমরা সুপারলেটিভ যে ডিগ্রিজ গুলো আছে প্রেজেন্ট করার জন্য, এগুলো আমরা অ্যাভয়েড করে যাব। কাউকে বেস্ট বলা যাবে না বা এক্সেলেন্ট রিসার্চ গ্রুপ, এরকম জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাব। কখনো নার্ভাস ব্রেকডাউন বা ডিপ্রেশন রিলেটেড কোনো কথা বা ইন্ডিকেশন থাকা যাবে না, এটা ব্যাডলি ওরা ট্রিট করে। এবং এখানে আরেকটা কথা বলতে হবে যে কখনোই এখানে আমরা থ্যাংক ইউ বলবো না। আমরা কি করি, একটা মেইলে লিখি থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন ইন কনসিডারেশন এরকম করে লিখি, এটাতে আমরা কোনো থ্যাংক ইউ দিব না। কেন দিব না? কারণ এটা একটা ফর্মাল এবং এটা একটা একাডেমিক কমিটিকে দিচ্ছ, স্পেসিফিক কোনো পার্সনকে কিন্তু দিচ্ছ না। ক্লিয়ার? এটা এক ধরনের এসে। সো এসে গুলোতে আমরা কিন্তু আমরা প্রেজেন্ট করি জাস্ট, এখানে কোনো থ্যাংক ইউ নেই, এটা অল ওভার সবার জন্য। কিন্তু যখন তুমি মোর পার্সোনাল ওয়েতে কাউকে দিচ্ছ, তখন তুমি তার কনসিডারেশন বা টাইমটা নিয়েছো, সেটার জন্য তুমি থ্যাংক করতে পারো। সেটা পার্সোনাল স্টেটমেন্টে হতে পারে, বাট এখানে আমরা কখনোই থ্যাংক ইউটা দিব না। হয়তো একটা থ্যাংক ইউ দিয়েছো, এটা দিয়ে তুমি রিজেকশন খেয়েছো, বাকি সব ঠিক ছিল। এই থ্যাংক ইউটা ইন্ডিকেট করবে যে তুমি আসলে জানোই না এসওপিটা কি। লাস্ট শেষে এসে দেখলো যে সবকিছু বইরা পড়ার পরে এসে বললো যে তুমি আসলে এসওপি বুঝো না, তোমার এই থ্যাংক ইউটা দিয়ে। সো আমি থ্যাংক ইউ দিব না, মাথায় রেখে এটা কিছুই দিতে হবে না। তুমি জাস্ট তোমার ভালো প্রশ্ন, তুমি জাস্ট তোমার যে আকাঙ্ক্ষাটা ছিল সেটাকে প্রেজেন্ট করবে। এবং সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি প্রিটি কনফিডেন্ট দ্যাট, যে আমি আমার গোলগুলো এগুলো যেহেতু আমার ইন্টার রিলেটেড আমার থটসের সাথে, আমার ফিউচার লাইফের সাথে, আমার মনে হয় আমি খুব কনফিডেন্টলি এটার সাথে অ্যাটাচ হবো, এই কোর্সের সাথে, এবং এর আউটপুটটা বেস্ট হবে, বা আমি ইউনিভার্সিটিকে কিছু দিতে পারবো। ক্লিয়ার? এই ধরনের কথা দিয়ে শেষ করা যেতে পারে। ওকে, হলে যাওয়ার আগে কিছু জিনিস মনে রেখে যাও। এটা অবশ্যই এটা একটা মিরর ইমেজ অফ ইউ, ইউর পাস্ট, ইউর প্রেজেন্ট এন্ড ইউর ফিউচার। এটার কোনো ডিফাইন্ড রুলস নেই, আমি এর জন্য দিইনি। আমি যদি এখন একটা একটা করে লাইন দিয়ে বলে যেতাম, যেটা অনলাইনে হিউজ যেটা পাবা, হিউজ ড্রাফট পাবা, তাহলে তোমার মনটা ওখানে সীমাবদ্ধ হয়ে যেত। ঠিক আছে? হয়তো আমি আমারটা উদাহরণ দিচ্ছি, এটাই হয়তো অনেকের মাথায় কাজ করে যাবে যে এটাই সারিভাবে দিচ্ছে, ছাত্র পাইছে, তাহলে আমি এভাবেই দিই। এরকম করা যাবে না। তোমার জাস্ট নিজেকে প্রশ্ন করো, খুব ইজি ওয়েতে, সিম্পল ওয়েতে প্রেজেন্ট করা। ওকে, এটা অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এটা যেহেতু কোর্স ডিফারেন্ট, স্টাডি লাইন বা লেভেল ডিফারেন্ট, ইউনিভার্সিটি ডিফারেন্ট, কান্ট্রি ডিফারেন্ট, অবশ্যই এসওপিটা ডিফারেন্ট হবে। ঠিক আছে? কখনোই আমরা একটা কমন ড্রাফট নিব না, আমরা ডিফারেন্ট ওয়েতে সেটাকে সবসময় মানে ন্যারেট করব বা তৈরি করব, এবং এটা অরিজিনাল হতে হবে। এবং যে বেসিক কোশ্চেনস গুলো ছিল, যেগুলো তুমি নিজেকে আস্ক করছো প্রথম থেকে, সেই কোশ্চেনস গুলোর আনসার প্রপারলি হয়েছে কিনা এবং এটার কানেকশন আছে কিনা, তুমি সেটাকে লাস্ট স্ক্রিন করে দেখবা। তাহলে একটা এসওপি হলো, ওয়ার্ড কাউন্ট করবা, সবকিছু ক্লিয়ার করে দেন তুমি প্রসিড করতে পারো নেক্সট ডে। ক্লিয়ার? সো দিস অল অ্যাবাউট ফর টুডেস সেশন। আমি মনে হয় অনেকে বোর ফিল করছো, প্রেসার দিয়ে বলছি, আসলে প্রথম সেশনটা বেশি সময় চলে গেছে, ক্ষুধাও লাগছে। ওকে, thank you for your kind attention.